অ্যান্টনি ফিরিঙ্গি গেয়েছিলেন, একবার দুর্গা দুর্গা বলে যে ডাকে মা তোমায়, তুমি করতায় ভবসিন্ধু পার। ভবসিন্ধু পার হওয়া যাবে কিনা জানি না, তবে 2021-এর ভোট সিন্ধু পেরোতে বঙ্গ বিজেপি ভরসা রাখছে ওই দুর্গা নামেই। স্বয়ং প্রধানমন্ত্রী আজ সাংসদদের ডেকে বলেছেন পুজোর মাধ্যমে বাংলায় জনসংযোগে জোর দিতে। ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্ব বাংলায় বড় বড় দুর্গাপুজোগুলো দখল নিতে ময়দানে নেমে পড়েছে। একেবারে মুখ্যমন্ত্রীর পাশের পাড়ায় একটা বড় পুজোর কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন বিজেপি নেতারা। তৃণমূল অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। এর পাশাপাশি আজ আপনাদের দেখাবো দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন বাংলার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী। অন্যদিকে অনাস্থা ভোটের আগেই বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত। তবে আলোচনার শুরুতেই দেখব দুর্গাপুজোয় প্রভাব বাড়াতে বিজেপির ওই যাকে বলে উদ্যোগ পর্ব। দেখুন। যারা হচ্ছে কলকাতার যে মানুষের কাছে মন জয় করেছিল বিভিন্ন সময় থিমে, তারা পর্যন্ত চাইছে যে বিজেপির যারা আছে তারা সামনে থেকে পুজোটা করুক। কমসে কম আমরা দেখলাম যে কলকাতা এবং কলকাতার লাগোয়া যে জেলা আছে প্রায় 70টার ওপর ক্লাব এখনও পর্যন্ত আমাদের কাছে অনুরোধ করেছে। 2011-র পর থেকে কার্যত একচেটিয়াভাবে উত্তর ও দক্ষিণ কলকাতার অসংখ্য পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য বিজেপি নেতাদের দাবি, এবার অমিত শাহ, জেপি নাড্ডা, দিলীপ ঘোষদের দিয়ে পুজো উদ্বোধন করানোর জন্য তাদের কাছে প্রচুর আবেদন আসছে। এবং বিভিন্ন পুজো কমিটি থেকে আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি, আমাদের এখন যিনি হচ্ছেন কার্যকরী সভাপতি নাড্ডাজি, ওনাদের তো আছেন, কেন্দ্রীয় যারা মন্ত্রী আছেন, রাজ্যের মন্ত্রী, সাংসদ, আর সবথেকে বেশি চাহিদা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে আগাগোড়া সরব তৃণমূল। দুর্গাপুজো নিয়ে বিজেপির তৎপরতা প্রসঙ্গেও তৃণমূলের গলায় কটাক্ষের সুর। আমরা পূর্ব ভারতে দেবী আরাধনা করি, তো দেবী আরাধনার প্রচলন বেশি বলে এই দুর্গা দুর্গা, কথায় কথায় জয় মা কালী, এগুলো আমাদের কাছে খুব কমন। আমরা যত পূজা আর্চা করি সব অবতারের নয়। আমাদের কোনো অভ্যেস নেই ধর্ম বাঁচাবার ঠিকাদার নিতে হবে, গদা নিয়ে নামতে হবে, আমাদের কারুককে মারতে হবে না। আমাদের ধর্ম যখন বিপদ হবে তখন ধর্মকে বাঁচাবার জন্য স্বয়ং ভগবান অবতীর্ণ হন। কাজে হিন্দু ধর্মের বাঁচাবার যারা ঠিকাদার তারা হিন্দুত্বটাই জানে না। গতবার পুজো কমিটিকে সরকারি অনুদান ঘিরে তুঙ্গে উঠেছিল তৃণমূল বিজেপি চাপানুতর। এবার কি সরাসরি দুর্গাপুজো পরিচালনা নিয়ে দেখা যাবে তৃণমূল বিজেপি টক্কর? উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। পুজোর তো বাকি আর 2.5 মাসের মতো। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। চেস ক্লকের এই ফরম্যাটে আমি শুরুতেই ডেকে নেব তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক এবং প্রণয় রায়, বিজেপি নেতা দুজনকে। পার্থবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, পার্থবাবু নিজেও নৈহাটির একাধিক পুজোর সঙ্গে যুক্ত, আমার প্রথম প্রশ্ন থাকবে যে আমরা একবার খোঁজ করেছিলাম যে এই মুহূর্তে 2011-র পর কোন তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক বা সাংসদ যিনি পুজোর সঙ্গে যুক্ত নন? বিশ্বাস করুন পার্থবাবু, কাউকে খুঁজে পাইনি। অর্থাৎ এই বাংলায় পুজো মানে তার সঙ্গে কোনো না কোনো তৃণমূল নেতারা যুক্ত আছেন, প্রায় সবাই আছেন। এবার দুটো বিষয় হচ্ছে যে এক, পয়সা দিয়ে পুজোর দখল, স্পন্সরশিপ ইত্যাদি সেসব তো আছেই, কিন্তু পুজো কমিটিগুলো প্রত্যেকে নাকি 50টারও বেশি পুজো কমিটি ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতাদের কাছে উদ্বোধনের জন্য আবেদন করেছেন বলে বিজেপির দাবি। তো সামনে পুজোকে নিয়ে ইতিমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। জয় শ্রীরামের পাল্টা আমার মনে আছে মঞ্চের ওপর থেকে একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জয় মা দুর্গা। তো
এবার বিজেপি তাহলে জয় মা দুর্গায় ভাগ বসাচ্ছে, তৃণমূল কিভাবে কমব্যাট করবে? পার্থবাবু, আপনার সময় শুরু এখন। না, আমার প্রথম বক্তব্য হচ্ছে এই যে বিজেপির দখলের রাজনীতি, দখল করতে চাইছে। দেবী দুর্গাকে বাঙালি আরাধনা করে, পুজো করে, আমরা পাড়ার মানুষ একত্রিত হই। যেখানে দখলদারির প্রশ্ন আসে সেখানে মানুষের ভাবাবেগ কাজ করে না। মন্ত্রী, বিধায়ক, নেতা থাকার আগেও আপনি দেখবেন একডালিয়া পুজোর সাথে সুব্রতদা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অরূপ বিশ্বাস মন্ত্রী ছিল না, কিন্তু সুরুচির পুজো প্রথম থেকেই ছিল। সুজিত বোস কাউন্সিলর ছিল না, তখন থেকে শ্রীভূমির পুজো ছিল। আমরা যখন পাড়ায় পুজো করেছি প্রথম থেকেই আছে। আজকে বিধায়ক হয়েছে, 20 বছর আগে তো বিধায়ক ছিলাম না। তো এগুলোর সাথে আমরা পাড়াগতভাবে এলাকার ছেলে হিসেবে প্রথম থেকেই জড়িত। বিজেপির যারা, আমি জানি না ওদের মধ্যে কি আলোচনা হয়েছে, আপনাদের মাধ্যমেই শুনছি। এই যে বলছে দখল করবে, দখল করে স্পন্সরশিপ দিতে পারে, তার আড়ম্বর বাড়াতে পারে, কিন্তু মানুষের মন জয় করা। পুজো মানে কি? একটা দুর্গা পুজো মানে হচ্ছে পাড়ার সমস্ত মানুষ যখন বেরোবে পূজা পরিক্রমায়, তখন কি ভাববেন যে এই পুজোর পেছনে বিজেপি আছে না তৃণমূল আছে? তিনি তো মানুষ যখন পুজো দেখতে বেরোয় তখন এখনো যখন একডালিয়ায় যায়, এটা ভাবে না এটা সুব্রত মুখার্জির পুজো, একডালিয়ার পুজো। সুব্রতদা পিছনে আছেন। মানুষ এইভাবেই বাঙালি, এইভাবেই দেখতে অভ্যস্ত। বিজেপি বলবে সেরকম ভাবেই আমরা পিছনে থাকবো। না না, ওই যে বলছে দখলের রাজনীতি, আমার বক্তব্য হচ্ছে সবকিছু দখল করা যায় না। মানুষের মন জোর করে দখল করা যায় না। একটা পুজোর একটা কমিটি জোর করে দখল করা যায়, কিন্তু ওই পুজোর সাথে যে পুরো এলাকার মানুষ জড়িত, তাদের মন এরকম ভাবে জোর করে দখল করা যায় না। এটা যারা প্রতিনিয়ত অঙ্গাঙ্গিকভাবে জড়িত ওই পুজোগুলোর সাথে, ওই পাড়ার মানুষ, ওই পাড়ার যারা পুজোর সাথে, দেখুন একটা পুজো মানে কি? ফল কাটবে পাড়ার মেয়েরা, পাড়ার বউরা, আবার যখন চাঁদা তুলতে যাবে পাড়ার ছেলেরা, আবার যখন বয়স্ক মানুষেরা, পাড়ার অভিভাবকেরা, তারা পাড়ার মণ্ডপে এসে বসবে, একটা গেট টুগেদার হবে। এটা দীর্ঘদিনের একটা বাঙালির পরম্পরা। সেই ধন্যবাদ পার্থদা। পার্থবাবু যেটা বলছেন সেটা হচ্ছে পুজো হচ্ছে সামাজিক উৎসব, সেখানে রাজনৈতিক দখলদারি চলবে না। এবার আপনাদের যে খবরটা দেখাবো সেটা হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রীর নিজস্ব এলাকায়, কার্যত পাশের পাড়ায় কালীঘাট সংঘর্ষী ক্লাব, যেখানে কার্তিক বন্দ্যোপাধ্যায় অন্যতম কর্মকর্তা, সেখানে গিয়ে পুজো কমিটির সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতারা। দেখবো আগে খবরটা। দুর্গাপুজোয় সাধারণ মানুষের এই উন্মাদনাকে কাজে লাগিয়েই নিজেদের জনসংযোগ সারতে চাইছে বিজেপি। ইতিমধ্যে বেশ কয়েকটি পুজো কমিটির সঙ্গে বৈঠকও করে ফেলেছে তারা। এই তালিকার প্রথম নামটি রীতিমতো চমকে ওঠার মতো, সংঘশ্রী ক্লাব। এই ক্লাব এক্কেবারে কালীঘাট এলাকায়, যে কালীঘাট শাসক দলের হেডকোয়ার্টার বলেই পরিচিত। সম্প্রতি এই সংঘশ্রী ক্লাবেই যান রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ক্লাব সদস্যদের সঙ্গে বৈঠকের পর তাদের পুজোর জায়গাও ঘুরে দেখেন বিজেপি নেতারা। সদানন্দ রোডের একটি জায়গাতে বিজেপি নেতা সায়ন্তন বসু বেশ কিছু পুজো কমিটির যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে যেরকমভাবে বৈঠক করেন, এবং সংঘশ্রীর যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তারা অভিযোগ করেন যে তাদের পুজোয় যখন মানুষজন আসেন ঠিকমতো আসতে পারেন না, অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, বিভিন্ন সমস্যা তাদের এই পুজোকে কেন্দ্র করে রয়েছে। আমরা তো পুজোর সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলাম, কিন্তু এবছর অনেক ক্লাব আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে। নেতা অমিত শাহ বা এরকম লেভেলের কোনো নেতা আসবে? ওনাদের কাছে আমন্ত্রণপত্র যাচ্ছে, আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আরও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, রাজ্য সভাপতির কাছে। একাধিক পুজো কমিটি চাইছে ওনারা আসুন, উদ্বোধন করুন বা তাদের পুজো দর্শন করুন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই পুজোর উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। যদিও তার দাবি এটা সাম্মানিক পদ। পুজো নিয়ে বিজেপির এই তৎপরতাকে কটাক্ষ করেছেন তিনি। প্রত্যেকটা রাজনীতি দল তার শ্রীবৃদ্ধি চায়, তা ওরা ওদের নিয়ম অনুযায়ী, ওদের পার্টির অনুযায়ী করছে। তা এর মধ্যে তো আমি কোনো অনিয়ম কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমরাও পুজো করি, ওরা পুজো। তবে একটা কি, যে আমরা সারা জীবন পুজো করেই এসেছি, আর ওদের পুজো ধরতে হচ্ছে। আরও কয়েকটি পুজোতেও এবার গেরুয়া ছোঁয়া লাগার সম্ভাবনা। সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ পুজো কমিটির সদস্য গৌতম গোস্বামী বিজেপির সাউথ সাবারবান তফসিলি মোর্চারও সদস্য। তার দাবি এই পুজোর উদ্বোধনে দিল্লির কোনো মন্ত্রীকে আনার চেষ্টা হচ্ছে। দুর্গাপুজোই হচ্ছে আমাদের হিন্দুদের সবচেয়ে বড় জাতীয় পুজো বলতে পারে, উৎসব। সেই উৎসবে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি জনসংযোগ করা যায় এই দুর্গাপুজোর মাধ্যমে। বিগত যারা দল ছিল তারা কখনো এই সমস্ত ভাবেনি, কিন্তু আমরা এটাকে একদম গভীরভাবে নিচ্ছি। জনসংযোগটা হচ্ছে আমাদের কাছে মূল হাতিয়ার হবে। বরিশা সর্বজনীন পুজো কমিটির সদস্য শিবু বেরাও সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত। তিনি বিজেপির সাউথ সাবারবান জেলা কমিটির সদস্য।
তৃণমূল যে পুজোতে ইনভলভমেন্ট আছে সেই পুজোগুলোতে মানে বড় বড় মাথারা সেখানে বড় বড় পুজো, মানে যেখানে পুজোটা ছোট হচ্ছে কিন্তু প্রাইসটা তারা বড় পাচ্ছে, কিন্তু আবার যারা পুজো ছোট বড় পুজো করছে তারা সেরকমভাবে প্রাইসটাও পাচ্ছে না। তো এরকমভাবে না, আমরা জনসংযোগটা মানে লোকের সাথে মানে মিলিয়ে মিশিয়ে মানে যে পরিবারের সাথে একত্রিত হয়ে যেতে পারি, পার্টিটাকে যাতে করতে পারি, ওই রকমভাবে করছি। সূত্রের দাবি, হাওড়ার জাদুবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব এবং ধূমকেতু সঙ্গের পুজোকেও টার্গেট করছে বিজেপি। এই যে পুজোকে উপলক্ষ করে আরও বড় আকারে আমরা মানুষের কাছে যেতে চাই, জনসংযোগ ঘটাতে চাই। তার জন্যে অনেক ক্লাব ও প্রতিষ্ঠানও যেরকম এগিয়ে এসছেন, যে সমস্ত বারোয়ারি পুজো আছে যেগুলো একেবারেই অরাজনৈতিক, তাদের কাছেও আমরা যাচ্ছি। অনেকে বলছেন এমনটা হলে এবার পুজোতেও মুখ্য আকর্ষণ হয়ে উঠবে তৃণমূল বিজেপি নেতাদের টক্কর, কারণ কলকাতার একাধিক বড় দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতারা। কয়েকটি পুজো তো তৃণমূল নেতাদের নামেই পরিচিত, যেমন একডালিয়া এভারগ্রিন পরিচিত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসাবে। যদিও সুব্রতর দাবি তারা কখনো পুজোর সঙ্গে রাজনীতিকে জড়ান না। জগৎটা ছোট নয়, সেখানে অজস্র সুযোগ আছে রাজনীতি করার, কিন্তু কিছু কিছু ছোটোখাটো এই ধরনের সামাজিক ব্যাপার আছে যেখানে আমরা রাজনীতি প্রবেশ করতে দিই না। আমরা দেখি না এই পুরোহিত কোন পার্টির লোক, আমরা দেখি না এর প্রেসিডেন্ট কোন পার্টির লোক। মেয়র পরিষদ দেবাশিস কুমারের পুজো বলে পরিচিত ত্রিধারা সম্মিলনীর পুজো, তিনিও বিজেপির পুজো তৎপরতা নিয়ে কটাক্ষ করেছেন। চেষ্টা অনেকেই করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে একটা কথা আমার মনে পড়ছে, একটা কবিতার লাইন মনে পড়ছে যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, আর পরের লাইনটা বললাম না, সেটা আমার মনে হয় সকলের মনে রাখা উচিত। আর এক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে নাকতলা উদয়ন সংঘের সঙ্গে। আমার প্রায় নিজের 17 বছর হয়ে গেল দুর্গাপুজোর সাথে আমি জড়িত। আমার পাড়ার ক্লাব, পাড়ার পুজো, এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে কোনো ব্যাপার না। পাড়ার যারা মানুষ, পার্থদার মতো মানুষও যেমন আছে, ক্ষিতিদার মতো মানুষ আজকের দিনে আছে, আমরা আছি। একটা পুজোটার লিগেসি আছে। পাড়ায় না থাকলে, নিজস্ব বেস না থাকলে রাজনীতিকে টেনে এনে এরকমভাবে দুর্গাপুজোর উৎসবের সাথে জড়িয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। এছাড়া ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী, অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত সুরুচি সংঘ নিয়েও প্রতিবার আগ্রহ থাকে চরমে। এবার পুজোর ময়দানে নেমে কি সেই জনপ্রিয়তায় থাবা বসাতে পারবে বিজেপি? পুজো নিয়ে রাজনীতির লড়াইয়ে ডিভিডেন্ড কে তুলবে ঘরে? অর্ণব মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। প্রণয়দা, তাহলে কি এইরকম বলা যায় যে হনুমান জয়ন্তী, রামনবমী দিয়ে পুরোটা ধরা যাচ্ছে না? রাস্তায় অস্ত্র নিয়ে হয়তো নামা যায়, বড় মিছিল করা যায়, অবাঙালি ভোট কিছু ধরা যায়, কিন্তু বাঙালি, মূল স্রোতের বাঙালিকে ধরতে গেলে দুর্গাপুজোর মাধ্যমে, সেটা জনসংযোগ বলুন, পুজো দখল বলুন, সামাজিক উৎসবের মোড়কে বলুন। বামপন্থীরা আমরা জানি পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না, ঠাকুর দেবতায় বিশ্বাস করতেন না, কিন্তু শারদীয়া উৎসব হিসেবে দেখতেন। সবথেকে বড় বইয়ের স্টলটা মণ্ডপের যত কাছে সম্ভব তারা চেষ্টা করতেন। অর্থাৎ সামাজিক উৎসবকেও রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হতো। বিজেপি কি সেই রাস্তায় হাঁটছে? আপনার সময় শুরু এখন। দেখুন, দুর্গাপূজাকে সামনে রেখে জনসংযোগের এই যে কাজ, বুক স্টল আমরা কিন্তু দীর্ঘদিন দিয়ে আসছি, গত 40-50 বছর ধরেই দিয়ে আসছি, আমি যতদিন দেখেছি। এখন কথা হচ্ছে যে দুর্গাপূজাকে সামনে রেখে যেভাবে অনাচার ব্যভিচার চলছে, দুর্গাপূজা আসলে কোনো দাদার পূজা, দিদির পূজা যেদিন থেকে শুরু হয়েছে। আপনি বাঙালির ঐতিহ্যের কথা বলছিলেন, বাঙালি ঐতিহ্যে আপনি বলতে পারবেন কবে মহালয়ার পরের দিন পূজা শুরু হয়ে গেছে? কিন্তু আমরা দেখলাম গত বছর মহালয়ার পরের দিন পূজা শুরু হয়ে গেল। কেন না? দিদির সময় নেই, দিদি উদ্বোধন করতে সময় পাবেন না বলে মহালয়ার পরের দিন থেকে পুজো উদ্বোধন শুরু হয়ে গেল। দুর্গাপূজা একটা আচার অনুষ্ঠান মেনে, পঞ্জিকা মেনে হওয়া উচিত, কিন্তু আমরা কি দেখলাম? কিছুদিন আগে দিদি হঠাৎ করে ফরমান দিলেন যে যেদিন মহরম আছে সেদিন বিসর্জন করা যাবে না। যারা সেই তিথি নক্ষত্র মেনে পূজা করেন তাদের বাধ্য হলো কোর্টে যেতে। আজকে যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আমি তাদের কাছে প্রশ্ন করি যে আমরা তো নামাজ পড়তে যান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নামাজ পড়তে যান রেড রোডে, একবার কি বলার তার কোনো সাহস আছে? চাঁদ যেদিন উঠুক বা না উঠুক, আমার অমুক দিন সময় আছে সেদিন নামাজ পড়া হবে, বা 25শে ডিসেম্বরটা 22শে ডিসেম্বর করব, বা 28শে ডিসেম্বর করব, কারণ সেদিন আমার সময় আছে। কিন্তু এই অনাচার ব্যভিচার পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে সামনে রেখে আসলে দাদা দিদিদের পুজোতে করা শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি, এবং আমাদের মতো অনেক পুজো কমিটি আছে যারা এগুলোকে মেনে নিতে পারছেন। আপনারা জানেন যে গত বছর প্রত্যেকটা পুজো কমিটিকে 10,000 টাকা করে দেবে বলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছিল। কে বলেছিল? কোনো পুজো কমিটি চেয়েছিল? কেউ চাইনি, অনেকে প্রতিবাদও করেছিল। কিন্তু তার বিনিময়ে কি করতে হয়েছে? মুখ্যমন্ত্রীর হাসি মুখের একটা ছবি, সেভ ড্রাইভ, সেভ লাইভ প্ল্যাকার্ড লাগাতে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা দুর্গাপুজোতে
চান বা না চান 10,000 টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীর ছবি আপনাকে দেখাতে হবে। এই যে দুর্গাপুজোকে সামনে রেখে এই যে অনাচার, বাঙালিকে যে অপমান করা হচ্ছে, বাঙালির যে ঐতিহ্য যে দুর্গাপূজা তিথি নক্ষত্র মেনে নির্দিষ্ট সময়ে আচার অনুষ্ঠানের সাথে হবে, কার্নিভাল এনে সেটাকে আরো ধ্বংস করা হয়েছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে পরবর্তী পর্যায়ে পরবর্তী অনুষ্ঠানে তো বটেই এ নিয়ে আলোচনা হবে। আমি পরবর্তী দুই অতিথি দেবনারায়ণ সরকার এবং পঙ্কজ রায়কে ডেকে নেবো, আর পাশাপাশি আপনাদের দেখাবো যে আজকে টালিগঞ্জ ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা তারা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন। খবরটা দেখাবো, তারপর তা নিয়ে আলোচনায় আসবো। দেখুন। টলিপাড়ায় টানাপোড়েন, তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে থাবা বসালো বিজেপি, গেরুয়া শিবিরে নাম লেখালেন এক ঝাঁক তারকা। बंगाल के लिए जाना जाता है कि बंगाल अपने कला के लिए, अपने अभिनय के लिए पूरे विश्व में प्रसिद्ध है। एक से बढ़कर एक ऐसा व्यक्तित्व बंगाल से आया है जिसके लिए भारत फख्र करता है, भारत में अभिमान है और गर्व है। वैसे ही 12 भाई बहन आज हमारे साथ बंगाल से भारतीय जनता पार्टी में ज्वाइन कर रहे हैं, मेंबरशिप ले रहे हैं। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সদর দফতরে সংগঠনের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা ঋষি কৌশিক, অভিনেত্রী পার্ণ মিত্র, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার ওরফে লামা, রূপা ভট্টাচার্য, মৌমিতা গুপ্ত, অনিন্দ বন্দ্যোপাধ্যায়, সৌরভ চক্রবর্তীর মতো এক ঝাঁক টলিউড তারকা। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় বিজেপির সদস্যপদ। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু এবং অভিনেতা কৌশিক চক্রবর্তীও। এই দুজন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। টালিগঞ্জে তৃণমূলের একাধিপত্যের মধ্যে সিনেমা ও টিভির এই এক ঝাঁক পরিচিতদের গেরুয়া শিবিরে যোগদানের ঘটনা রাজ্য রাজনীতিতে পরিবর্তিত সমীকরণের প্রেক্ষাপটে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মোদিজির শাসনকালে ভারতবর্ষকে বিশ্ব দরবারে যে জায়গাটায় নিয়ে গিয়ে তুলেছে, আগে বলার মুখ প্রচুর ছিল, সোনার কান একটাও ছিল না। এখন বলার মুখ একটা, ঠোঁট নাড়ার আগে কিন্তু 1000টা কান রেডি থাকে ভারতবর্ষ কি বলতে চাইছে সেটা মানতে তারা বাধ্য। কোথাও একটা সাপোর্টের ওদের প্রয়োজন ছিল এবং আমার মনে হয়েছে যে ওরা এত বড় একটা, কারণ ভয় তো আছে পশ্চিমবাংলা, সেই ভয়টাকে কাটিয়ে উঠে ওরা জয়েন করবার সাহসটা দেখাচ্ছে। তো আমার মনে হচ্ছে মরালি আমার ওদের সঙ্গে থাকা উচিত, সেই জন্য আসছে। শিল্পীদের কেউ সরব হলেন রাজ্যের পরিস্থিতি নিয়ে, কেউ বা আবার বললেন রাজনীতি কখনো বন্ধুত্বের মাঝে আসতে পারবে না। আমার মনে হয় না কারোর সাথে কোনো ঝগড়া বা বন্ধুত্ব কেটে যেতে পারে। আমার পার্টির আইডিওলজি আলাদা হতে পারে তার পার্টির আইডিওলজি থেকে, তাই বলে বন্ধুটা তো আমরা বন্ধুই থেকে যাব। আজকে সারা পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, হুলিগানিজম এবং করাপশনে ভরে গেছে। হ্যাঁ, সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে না এবং এটা যুগে যুগে হয়ে এসছে। যখনই পাপের ঘোড়া পূর্ণ হয় তখনই কিন্তু পাপীকে ধ্বংস করতে ভগবান আছে, বিষ্ণু আছে, কোনো না কোনো রূপ নিয়ে। জয় শ্রীরাম। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ হোক কিংবা মুখ্যমন্ত্রীর অন্য কোনো অনুষ্ঠান, টলিপাড়ার পরিচিতদের মুখের উপস্থিতি সবসময় থাকে। এবার বিজেপিতেও তারকাদের সমাবেশ। दार्जिलिंग म्यूनिसिपैलिटी के 20-17 काउंसिलर यहाँ ज्वाइन किए थे और तुरंत उनके नाम पर केस रजिस्ट्री हो गया। आज तक वो पहाड़ नहीं जा पाए। तो इस परिस्थिति में बीजेपी का हाथ पकड़ना मतलब जानबूझकर जोखिम में अपना कदम डालना। आज जो आए हैं कलाकार, मैं उनको स्वागत करता हूं, उनका हिम्मत को मैं नमन करता हूं। पिछले 14 साल में भी मोदी सरकार बनने के बाद काफ़ी लोग हमारे साथ आए थे, लेकिन उनका काम बंद कर दिया गया टॉलीगंज फिल्म इंडस्ट्री में। कई लोगों को चुप होना पड़ा, वापस जाना पड़ा। मन में बीजेपी जरूर है, लेकिन मजबूरी में और उनके साथ रहना पड़ता है। वहाँ कुछ फिल्म माफिया है जो उसको कब्जा करके रखे हैं और समृद्ध फिल्म इंडस्ट्री धीरे धीरे खत्म हो रही बंगाल की। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল শিবির। পাওয়ার পলিটিক্সে সকলেই ওই একটা থাকতে চায়, আর অরাজনৈতিক মানুষ যারা বা রাজনীতির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই সেই অর্থে, সুতরাং তারা কোথায় যাবেন, কোথায় আসবেন, এটা নিয়ে খুব একটা চিন্তিত বা ভাবিত আমরা নই। টলিপাড়া যেভাবে দুই শিবিরে বিভক্ত হচ্ছে তার জন্য বাংলার শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে বামেরা। তৃণমূল যেমন একটা বাহানা করে যেন এন্টায়ার টলিউড যেন তৃণমূলের কন্ট্রোলে, এই যে মনোভাব দেখাতে চাইছিল, এখন বিজেপি বলছে আমরা কম কিসে। পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বে সবচেয়ে বেশি লাভ পেয়েছে তো বিজেপি। ফলে বিজেপি এখন একটা ভাব দেখাবার চেষ্টা করছে যে এন্টায়ার টলিউডটা তাদের। এই লড়াইতে মানুষের কোনো লাভ নেই।
এছাড়াও টলিপাড়ায় তৃণমূল প্রভাবিত সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার আধিপত্য এতদিন ছিল প্রশ্নাতীত। কিছুদিন আগেই টলিউডে পা রেখেছে বিজেপি। তৈরি হয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন। সংগঠনের সভানেত্রী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। অপর সংগঠনটি হল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ, যার সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা। শেষ অবধি তারকা যুদ্ধে কোন পক্ষ বাজিমাত করে তার উত্তর মিলবে পরে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেবনন্দা, আজকে যারা জয়েন করলেন তাদের মধ্যে দুজন দেখলাম, তারা বোধহয় বছর 5 আগেই জয়েন করেছিলেন। যারা জয়েন আজকে করলেন তারা কিন্তু প্রত্যেকে চেনা মুখ। আপনি এইটা বলতে পারবেন না যে পাবলিক এদের চেনে না। গ্ল্যামার কোশেন্ট যেটা সব সময় তৃণমূলকে ঘিরে থাকতো, কার্যত রাস্তার মিছিল বলুন, 21শে জুলাইয়ের মঞ্চ বলুন, সব সময় দেখা যেত যে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, অন্তত তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, বড় তারকারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। রাজনীতির বাইরে যদি বলি তাহলে কার্যত তৃণমূলের দ্বিতীয় দুর্গ ছিল টালিগঞ্জ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অনুষ্ঠানে এই টিভি তারকাদের প্রত্যেকে নিমন্ত্রিত হতেন, তারা যেতেনও প্রত্যেকে। সেটাতে কি একটা ভাঙন, একটা ফাটল ধরলো? দেবনন্দ, আপনার সময় শুরু এখন। রবীন্দ্রনাথের কথাই বলি, যে খ্যাতির সম্বল অল্প, যার সমারোহ যত বেশি ততই তার দেউলীয় অবস্থা দ্রুত ঘটে। কেন বলছি? যে খ্যাতি মানে কি, এই গত 5 বছরে আমরা দেখেছি অর্থনীতির প্রায় সমস্ত নির্ধারক একেবারে নিম্ন দিকে। আপনি যদি বেকারত্ব 45 বছরের সর্বনিম্ন, তারপরে আপনি যদি রপ্তানি দেখেন, মানে সঞ্চয় দেখেন, বিনিয়োগ দেখেন, প্রত্যেকটা চরম অবস্থায়। আর কি দাঁড়ালো কি? এই নির্বাচনে কিভাবে জিতলো? দুটো জিনিস, একটা হচ্ছে মেরুকরণের রাজনীতি, আর একটা হচ্ছে দেশাত্মবোধের রাজনীতি। আর সমস্ত জিনিসকে কুক্ষিগত করা, যে যারা ধর্মের নামে বিদ্বেষ সৃষ্টি করে। সব বুঝলাম, টালিগঞ্জের সঙ্গে কি সম্পর্ক? না, আমার প্রশ্ন মানে অর্থনীতির সম্পর্ক আছে, কিন্তু বাকি কিছু তো সমারোহ, তার মানে ধর্মটাকে মানুষে কি খাবো, কি পরবো, কি ধর্ম, সবকিছু যদি কেন্দ্রীভূত হয়। আমার প্রশ্নটা পরিষ্কার ছিল, টালিগঞ্জে ভাঙন। না না, মাখন কি এটা? মাখন না, ভাঙন। ভাঙন না, এ কোনো ভাঙন। মাখন সরে গিয়ে ভাঙন, প্রথমে ফাটল তারপরে ভাঙন। এই সমারোহ থাকছে না। শুনুন জিনিসটা কি, তার রসগোল্লাটা কোথায়? কিছুই রসগোল্লা নেই। আমার তো মনে হয় প্লেটোর একটা কথা আছে, এভরিথিং দ্যাট ডিসিভস মে বি সেড টু আনচান। মানে না, প্রশ্নটা ছিল তৃণমূলের যে সমারোহ কি প্রতিটা জিনিস, না না, প্রতিটা জিনিস যেখানে মানুষ একেবারে হয়, ডিসিভস হয়, তাতে কি হয়? মানুষ তাতে মন্ত্রমুগ্ধ হয়। যেখানে মানুষ প্রতারিত হয়, সামান্য মন্ত্রমুগ্ধ হয়। আপনি এইটা বলতে চাচ্ছেন যে তৃণমূলে প্রতারিত হয়ে বিজেপিতে চলে যাচ্ছে? চলে যায় তখন আবার ফিরে আসে। আজকে দেখছেন না, এই যে একেবারে বিপ্লব দি, তারপরে না বিপ্লব দা, আর একজন মাধবী আজকে যাওয়ার কথা, তারা কিন্তু যায়নি। প্রশ্নটা হচ্ছে আজকে যারা যাওয়ার কথা বলা হচ্ছে, প্রত্যেকটা জিনিস ভুল বুঝে আবার ফিরবে। এটা মোহ যখন চলে যাবে আবার ফিরবে। প্রশ্ন আসলে থাকতে পারে না। যার সমারোহ যত কম, যার সম্বল যত কম, তাতে দিয়ে কিছু কাজ হয় না, মানুষ আবার। একদম, আপনার সময় শেষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নাম উল্লেখ করলেন দেবনারায়ণ সরকার, মাধবী মুখোপাধ্যায় এবং বিপ্লব চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছিল জল্পনা, একেবারে জোর জল্পনা, যে তারা বিজেপিতে যোগদান করেছেন। তারা নিজেরাই অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই জল্পনা সম্পূর্ণ মিথ্যে। মাধবীদি কি বলেছেন এবং বিপ্লবদা কি বলেছেন দেখাবো। বৃহস্পতিবার টালিগঞ্জের এক ঝাঁক শিল্পী যোগ দিয়েছেন বিজেপিতে। দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তারা। তবে এরই মধ্যে রাজ্যের 2 প্রবীণ শিল্পীর রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক, মাধবী মুখোপাধ্যায় এবং বিপ্লব চট্টোপাধ্যায়। সম্প্রতি টালিগঞ্জে প্রভাব বাড়াতে তৎপর হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের ছত্রছায়াতেই তৈরি হয়েছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ বলে একটি সংগঠন। সম্প্রতি সেই সংগঠনের তরফে মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই জল্পনা তৈরি হয় সত্যজিৎ রায়ের চারুলতা কি তাহলে বিজেপির পথে? যদিও মাধবী মুখোপাধ্যায় যোগদান জল্পনা উড়িয়ে দিয়েছেন। প্রথমে যে ভদ্রলোক এসছেন, বিমল মিলন ভৌমিক, ওই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ, এটাতে আমরা দুস্থ শিল্পীদের জন্য অ্যামাউন্ট দেওয়া। ওরা বললো যে তাহলে আপনি এখানে একটা সাইন করে দিন। আমি বললাম আমি কিন্তু চশমা পরে নেই, কোথায় সাইন করবো বললো, আমি করে দিচ্ছি। তারপরে রাত্রির বেলা ওয়ান আফটার আনাদার আমাকে ফোন করছে যে আপনি বিজেপিতে চলে গেছেন। তাই বললাম একদম এটা পুরোটাই বাজে। বিজেপির অবশ্য দাবি, চাপের মুখে এই কথা বলছেন প্রবীণ অভিনেত্রী। চলচ্চিত্র পরিষদ কেন আমরা বিজেপির
হয়ে আমরা কাজ করব। আমরা সাংস্কৃতিক জগতের লোক। আপনারা কি এটা জানেন? শঙ্করদেব পান্ডে অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ডিরেক্টর, উনি কিন্তু বলেছেন সারা রাত উনি ঘুমাতে পারেননি। নানা দিকে নানা লোক, সেই নানা দিকে নানা লোকটা কারা ছিল? কাদের এত ভয় যে মাধবীদি হয়তো চলে গেল? মাধবী মুখোপাধ্যায়ের পাশাপাশি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করে বিজেপি মনোভাবাপন্ন সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ, যার ফলে বামপন্থী বলে পরিচিত বিপ্লবেরও বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়। যদিও বিপ্লব সাফ জানিয়েছেন এমন কোনো সম্ভাবনাই নেই। আমি বলে দিই যে আমার সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা হবে না, আমাকে হয়তো বলে কোনো লাভ নেই, আমি পারবো না, যেটা পারবো না সেটা পারবো না। আমি সিপিএম থেকে কোথাও যাচ্ছি না, কোনোদিন যাইনি, যাব না। বিপ্লব বাবু বলেন উনি সিপিএম করেন, সিপিএম করতেন, আগামী দিনেও সিপিএম করবেন। বঙ্গীয় চলচ্চিত্র পরিষদে উনি এসেছেন এবং আছেন, উনি আছেন এবং থাকবেন। আমি তো অবাকই হয়েছিলাম এই দুটো নাম শুনে। তো যাদের নাম এই বিপ্লব বাবু বা মাধবীদি, এদের নাম জড়িয়ে যারা করছে, তারা অতি উৎসাহিত বোধ করে করবার চেষ্টা করছে। 2001 সালে তৃণমূল প্রার্থী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে লড়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। পরাজিত হন তিনি। 2006 বিধানসভা ভোটে সিপিএম প্রার্থী হিসেবে তৃণমূলের তাপস পালের বিরুদ্ধে লড়েন বিপ্লব চট্টোপাধ্যায়, তিনিও পরাজিত হন। এ হলো দুই তারকায় বিজেপিতে যোগদানের জল্পনা ওড়ালেন। ঝিলম করঞ্জাই ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি তথ্যনিষ্ঠতার কারণে আমি পঙ্কজকে শুধু মনে করিয়ে দেবো যে ফিল্ম আর টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গেও বিজেপির বহু পুরনো যোগাযোগ। আমার মনে আছে 99 সালের ভোটে পরপর রামায়ণ এবং মহাভারত, তখনকার দিনের বিপুল জনপ্রিয় দুটো সিরিয়াল, সেখান থেকে রাবণ যিনি হয়েছিলেন অরবিন্দ দ্বিবেদী বোধহয়, কৃষ্ণ নীতিশ ভরদ্বাজ, দীপিকা চিকলাঙ্গিয়া যিনি সীতা হয়েছিলেন, প্রত্যেককে বিজেপি টিকিট দিয়েছিল এবং যথেষ্ট ভালো ভোট পেয়েছিলেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন দুটো। এক, কাউন্সিলররা যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিল তাদের ঘর বাপসি শুরু হয়ে গেছে, বেশ কিছু লোক ফিরে গেছেন। যদি পলিটিক্যাল লোক, কারণ যাই হন, আপনারা বলেন ভয়, কারণ যেটাই হোক, পলিটিক্যাল লোকেদের যদি বিজেপি ধরে না রাখতে না পারে, এই অ্যাপলিটিক্যাল সেলিব্রিটিদের বিজেপিতে ধরে রাখা যাবে কিনা, প্রশ্ন এক। প্রশ্ন দুই হচ্ছে যে দুদিন ধরে যা শোনা গেল যে মাধবী মুখোপাধ্যায় এবং বিপ্লব চট্টোপাধ্যায় নাকি বিজেপিতে জয় দিয়েছেন, দুজনেই সাংবাদিকদের ডেকে 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিলেন এই জল্পনা সম্পূর্ণ মিথ্যে। এমনকি মাধবীদি যেটা বললেন তো মারাত্মক, কার্যত তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, চশমা ছিল না, সাইন করে ফেলেছেন। পঙ্কজ, আপনার সময় শুরু এখন। না দেখুন, আসলে এই মুহূর্তে যেটা টলিপাড়ায়, হ্যাঁ, কোথাও কি মানে কাটমানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এরা বেরিয়ে এলেন। মানে বিজেপি 18টা আসন পেয়েছে বলে বেরিয়ে আসাটা একটা জিনিস, যে অনেক দিন ধরে একটা চাপা বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভ আমরা দেখলাম যে তার একটা মানে বহিঃপ্রকাশ ঘটলো আজকের এই জয়েনিংয়ের মধ্যে দিয়ে। দেখুন, দল বদলটা নতুন কিছু নয়। যদি আমি বলি একেবারে প্রবীণ মানুষ, আমি তাদের ছোট করার জন্য বলছি না, সরোজ মুখোপাধ্যায়, শোনা যায় তিনি কংগ্রেসে ছিলেন, কমিউনিস্ট পার্টিতে জয়েন করেছিলেন। মুজাফফর আহমেদ, তিনি খিলাফত আন্দোলনে ছিলেন, তারপর কমিউনিস্ট পার্টি গঠন করেছেন। মানে একেবারে যার সঙ্গে মেলে না এরকম। কিন্তু আমি বলবো জেলে গেছিলেন। হ্যাঁ, একদম। আমি একটা কথাই বলবো যে রাজনৈতিকভাবে যদি কেউ দল বদল করেন, তাকে মতাদর্শগত বিষয়টা। গতকাল অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন, চা খেতে খেতে হঠাৎ মোদির নাম বলছেন, যেটা দেখছি চতুর্দিকে। আবারও বলছি যে বিষয়টা হচ্ছে ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। এই যে ধারণাটা, এই ধারণার মধ্যে যদি কেউ না যান, তাহলে হতে পারে 100 জনের মধ্যে 2 জন বেরিয়ে যেতে পারেন কোনো রাজনৈতিক দলে বহুবার। মানে সেটা একেবারে যারা ডিসিপ্লিন তাদের মধ্যেও দেখা গেছে যে অনেক রকম বিষয়টা দেখা দিয়েছে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে এদের নিয়ে বিজেপি সমৃদ্ধ হবে কিনা, এবং হচ্ছে যে বিধানসভায় এরা টিকিট পাবেন কিনা। না দেখুন, বিধানসভায় টিকিট পাবে কিনা সেটা অমিত শাহ বা জেপি নাড্ডাকে জিজ্ঞাসা করতে হবে। এটা পঙ্কজ রায়কে জিজ্ঞাসা করাটা খুব মানে আমার মনে হয় সুমনবাবু ঠিক অন্য জায়গায় আপনি প্রশ্নটা করে ফেলেন। বিষয়টা হচ্ছে তারা লাইমলাইটে এসছে। সিপিএমও একটা সময় রোড শোতে আমরা দেখতাম, আমি সব বুঝলাম, কাটমানি দিয়ে শুরু করলেন, এখানে কাটমানি কি করে ঢুকলো বুঝলাম না। কারণ অভিযোগটা তো আসছে, অভিযোগটা তো আপনাদের কাগজের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে বারবার এসছে। কোথাও একটা চাপ, যা পাওয়ার কথা পাচ্ছে না, তাদের বিক্ষোভ, এটা এর বহিঃপ্রকাশ। এবং যদি দেখুন, আমি একটা পরিষ্কার ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় একটা ফ্যাক্টর আপনি বলছেন, এটা তো এই রকম ক্ষোভ তো প্রকাশ এসছে। কিন্তু আমি একটা বলবো যে যারা অত্যন্ত নামী শিল্পী, তাদের কোনোভাবেই
তাদের নাম জড়ানো উচিত না যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে তারা নিজেরা এবং ঘোষণা তারা করেন। 100% সম্মত না, হচ্ছে না, একদম এ তো আমি- বাজারে নাম না, ভাসিয়ে না, দেয়া। তাদের বিষয়টা নিয়ে আমি আবারও বলছি যে তারা যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে জয়েন করছে তাদের নাম নিয়ে কোনো কথাই বলা উচিত না, কারো বলা উচিত না। আমি কারো নাম বলবো বেশ, না। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময় শেষ। পরবর্তী পর্যায়ে রাহুল চক্রবর্তী এবং বিমল শঙ্কর নন্দকে ডেকে নেব এবং আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবরটা এবার আপনাদের সামনে রাখবো। বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন অবশেষে সব্যসাচী দত্ত। দেখুন, মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আমি রক্ষা করতে না পারি সেই পদে থাকার আমি মনে করি উচিত নয়। অনাস্থা ভোটের আগে বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার এই পুরসভায় অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। বিধাননগর পুরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা 41। সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে 35 জন তৃণমূল কাউন্সিলর স্বাক্ষর করেন, কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু তার আগেই আচমকা ইস্তফা দিয়ে বিধাননগর পুরসভা নিয়ে টানাপোড়েনে জবনিকা টানলেন সব্যসাচী। আজকে আমি আমার রেজিগনেশন অলরেডি পাঠিয়ে দিয়েছি। রেজিগনেশন পাঠিয়েছি চেয়ারপারসনকে বাই নেমে, কমিশনার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমি ছাড়া আর চেয়ারপারসন ছাড়া আরও 39 জন কাউন্সিলরকে বাই নেমে। বুঝতে পেরেছে হয়তো যে সংখ্যায় তাকে মেয়র করা যায় সেই সংখ্যা তার কাছে নেই। আগে করলেই তার সম্মানটা বাড়ত। পদত্যাগের কথা ঘোষণা করতে গিয়ে নিজেকে কার্যত দুর্নীতির বিরুদ্ধে যোদ্ধা প্রমাণ করতে চেয়েছেন সব্যসাচী। ঘুরিয়ে দুষেছেন তৃণমূল সরকারকে। জলা ভরাটকে বাধা দিচ্ছিলাম, বেআইনিভাবে নির্মাণ হচ্ছে সেগুলোকে বাধা দিচ্ছিলাম, এফআইআর করছিলাম, যেটা আমার পিটিশনেও আমি দাখিল করেছি এবং করে বিভিন্ন সময় রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমি জানিয়েছিলাম। রাজ্য সরকারের তরফ থেকে কোনো সেই রকম সদিচ্ছা আমি দেখতে পাইনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ক্ষমতায় থেকে যদি বলতেন তাহলে তো ওনারও দায়িত্ব ছিল সেই দুর্নীতি থামানোর, যদি উনি দুর্নীতি দেখে থাকেন। সবাই বলে, বুঝতে পেরেছেন তো, যখনই কিছু হয় যে যখনই আঙুর ফল টক হয় তখনই আঙুর সম্পর্কে বিষোদ্গার করে, এরাও তাই করছে। কিছু মানুষ আছে যারা সব পাওয়ার পরেও অতৃপ্ত হয়ে থাকে, তাদের তৃপ্তি আসে না। আবার কিছু মানুষ আছে যারা একটু পেলেই তাদের তৃপ্তি আসে, তাদের আনন্দ আসে। তবে সব্যসাচীর বিরোধীরা কটাক্ষের সুরে দাবি করছে, এখন যে সব্যসাচী নিজেকে দুর্নীতির বিরুদ্ধে যোদ্ধা প্রমাণ করার চেষ্টা করছেন, তার মদতেই তো রাজারহাট নিউ টাউনে সিন্ডিকেট ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। প্রমাণস্বরূপ একটি ইংরেজি সংবাদ মাধ্যমে সব্যসাচীর স্টিং অপারেশনের উল্লেখ করছেন তারা, যেখানে সব্যসাচীকে প্রশ্ন করা হয়, সিন্ডিকেট ঠেকাতে পারেন না? উত্তরে সব্যসাচী বলেন, अगर सिंडिकेट ना रहेगा तो 20,000 लोग भूखा मरेगा, 20,000 लोग भूखा रहेगा तो सरकार गिर जाएगी, 2000 গুন্ডাও যদি মরে সরকারের সমস্যা হবে। সব্যসাচী দত্ত যে রাজারহাট গোপালপুরে জলা ভরাট ও বেআইনি নির্মাণের অভিযোগ করছেন তা বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের এলাকা বলে পরিচিত। সূত্রের দাবি, সিপিএম থেকে আসা তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে সব্যসাচীর সম্পর্ক বরাবরই শীতল। পদ ছাড়ার আগে সব্যসাচী ঘুরপথে তাকেই নিশানা করলেন কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পাল্টা সুর চড়িয়েছেন তাপসও। যে কোনো ধরুন নতুন করে সিদ্ধান্ত সেটা বোর্ড অফ কাউন্সিলে আসে, আর যেটা প্যারোগেটিভ ম্যাটার তো আর আসে না। মেয়রের এটা প্যারোগেটিভ। মেয়র যদি ইলিগাল কনস্ট্রাকশন, পুকুর ভরাটের ক্ষেত্রে এটা বোর্ডকে পারমিশন নিতে হয় না, এটা ইমপ্লয়েড ব্যাপার। এটা কেন বাচ্চা ছেলের মতো বলছেন? মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর থেকেই সব্যসাচীর বিজেপিতে যোগদানের জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সব্যসাচীর না বোঝার কোনো কারণ নেই। ভোটটা যদি আস্থা ভোট হয় তার জেতার কোনো চান্স নেই, এক। আর দুই, দলত্যাগ যখন করতেই হবে পদত্যাগ করে ফেলি। যদিও দলত্যাগের জন্য পদত্যাগ করা তৃণমূলেরও অবস্থান নয়, বিজেপির অবস্থান নয়। হয়তোবা সব্যসাচী দলত্যাগ করবেন ঠিক করেছেন বলেই পদত্যাগ করছেন। সব্যসাচী নিজে অবশ্য এখনই দল বদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন, সেই সঙ্গে জানিয়েছেন কাউন্সিলর পদও ছাড়ছেন না তিনি। বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফার পরই সোজা প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে যান সব্যসাচী দত্ত। ঘুরিয়ে নিজের সরকারকেই এক হাত নেন তিনি। আইনসঙ্গতভাবে পারমিশন নিয়ে আপনারা আন্দোলন করছেন, সেই আন্দোলনে আপনাদের
দপ্তরের কোন উচ্চতর নেতৃত্ব বা মন্ত্রী কেউ কর্ণপাত করতে পারছেন না। আমার মনে হয় যে এসি ঘরটায় মন্ত্রী বসার কথা সেই ঘরে ধুলো পড়ে গেছে, মন্ত্রী হয়তো অনেকদিন আসেননি। সব্যসাচীর ইস্তফার পর এখন সবথেকে বড় প্রশ্ন হলো বিধাননগরের পরবর্তী মেয়র কে হবেন। এদিন ইস্তফা দেওয়ার পর পুরসভার বাইরে সব্যসাচীর সঙ্গে দেখা করতে আসেন পুরসভার বহু কর্মী। পুরসভার গাড়ি ছেড়ে নিজের গাড়িতেই ফেরেন তিনি। ঋত্বিক মণ্ডল ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি রাহুল চক্রবর্তীর কাছে যাব। রাহুল, মেয়রের পদ ছাড়ার সময় সব্যসাচী বলছেন যে বেআইনি নির্মাণ এবং জলাভূমি বোঝানোর জন্য তিনি একেবারে বদ্ধপরিকর ছিলেন, বেআইনি নির্মাণ রোখার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, সৎভাবে থাকা যাবে না দেখে তিনি পদত্যাগ করলেন। আমি বলছি যে পদ থেকে যদি বহিষ্কার করা যেত, যখন থেকে তৃণমূল বলতে শুরু করেছে যে সব্যসাচী দলবিরোধী কাজ করছেন, তাহলে এই বিড়ম্বনায় কি দলকে পড়তে হতো? দল যদি সেই সৎসাহস দেখাতো, সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর, বেশ কিছু কাউন্সিলর, আমার মনে আছে তুমি সেদিন স্টুডিওতেই ছিলে, তারা দাবি তুলেছিল যে মেয়র পদ থেকে সব্যসাচী বাবুকে সরিয়ে দেওয়া হোক। দল সে কথা মানেনি, সেই সাহস সেই সময় দেখানো যায়নি। শেষ বেলায় সব্যসাচী কি করলেন? কোর্টে গিয়ে দলকে হারালেন, কার্যত কালকে দলকে হারিয়েছেন কোর্টে গিয়ে, এবং পদত্যাগপত্র দেওয়ার সময় কার্যত মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আদর্শ এবং নীতির কথা তুললেন, কার্যত দুটো থাপ্পড় মারলেন। দল যদি করা হতো দলবিরোধী কাজের জন্য, দল যেটাকে দলবিরোধী মনে করে, শুরুতেই যদি ব্যবস্থা নেওয়া যেত, তাহলে তো দলের দুর্বলতাও প্রকাশিত হতো না এবং দলের আজকের বিড়ম্বনায় পড়তে হতো না। তোমার সময় শুরু এখন। দেখো, তোমার কথার সুর ধরে বলছি আমি, এই ঘটনাটা সম্পূর্ণ তুমি দেবী ব্যাখ্যা করো, তাহলে ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। আজকে সব্যসাচী দত্ত এই যে যত দল বিরোধী লোক দল ত্যাগ করে যাওয়ার চেষ্টা করছে, বা এই যার কথা কাটপানিতে মূল অভিযুক্ত ছিলেন মুকুল রায়, তার নেতৃত্বে চৈতন্য বোধ হচ্ছে যাদের, তাদের চৈতন্যটা কতটা ভয়ঙ্কর, যারা আগামী দিনে ভাবছেন তাদের কাছে একটা বড় বার্তা গেল। দ্বিতীয়ত দেখো, আজকে সব্যসাচী দত্ত কিন্তু বিগত 4 বছর ধরে পৌরসভার মেয়র, আজকের দিনে মেয়র নাও নি। এই জলাশয় বোঝানোর কথা, ইললিগাল বিল্ডিং এর কথা তো এতদিন ধরে মনে হয়নি ওনার? উনি ততদিন দেখেননি দুর্নীতি হচ্ছে? 4 বছর পরে কেন, এতদিন পরে এই বিলম্বিত বোধ হয় কেন? সুতরাং তিনি বলছেন বিভিন্ন দপ্তরকে তিনি নিয়মিত চিঠি দিয়েছেন, মুখ্যমন্ত্রীর দপ্তর সহ কাজ হয়। তিনি মহানাগরিক, তার হাতে সমস্ত ক্ষমতা। তিনি আজকের দিনে দাঁড়িয়ে লুচি আলুর দম খাক, মোগলাই পরোটা খাক, তার অবস্থান পরিবর্তন না করে খাননি কিন্তু। এবং সমস্যা হচ্ছে যে তিনি যে এত নৈতিকতার কথা বলছেন, তখন তিনি ওই কথা দেখাননি কেন? যেদিন লম্বা সময় ধরে তিনি মেয়রের পদে সমস্ত রকম সুবিধা ভোগ করে গেছেন, এবং প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেসের দৌলতে, প্রত্যেকটাই দলের দৌলতে। সুতরাং এটা কিন্তু বলতে হবে তোমাকে সুমন, যে সব্যসাচী দত্ত এই যে ভয়ে পালিয়ে যাওয়া, উনি মনে করেছিলেন ভালো করে যে নন কনফিডেন্সিয়াল মোশনে জেতা যাবে না, কারণ সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা সবসময় দলের সঙ্গেই আছে। এইটা সম্পূর্ণ এই পরাজয় নিশ্চিত জেনে তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। এটা কিন্তু বড় বার্তা একটা সুমন। আগামী দল যদি আগে সরিয়ে দেওয়ার সাহস দেখাতো, মেয়রের চেয়ারে বসে সব কথা বলতেই পারতেন না। কিছু নিয়ম কানুন আছে, উনি নির্বাচিত মেয়র, সেই দল সেটা ফলো করেছেন, সুযোগ দিয়েছেন। তো তার প্রতিদান হিসাবে একটা বড় দিক হয়েছে, আগামী দিনে যারা এই চৈতন্য প্রভুর কথা শুনে নিজেদের দল বদল করার কথা ভাবছেন, তাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ থাকলো সব্যসাচী দত্ত। সুতরাং তুমি দেখতে থাকো, এই যে সব্যসাচী দত্ত বলেছিলেন না, খেল আবি বাকি হ্যাঁ, এই খেল কেরাম বাকি, এবার বুঝতে পারবেন যারা আগামী দিনে দল বদলের কথা ভাবছেন, তারা নিশ্চিতভাবে তুমি মনে রাখো এই ঘটনা পর থেকে আর তাদেরও এবার বিলম্বিত বোধোদয়টা হয়েছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং আগামী দিন ধন্যবাদ। আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, তৃণমূলের বক্তব্য খুব পরিষ্কার, একটা হচ্ছে এই পুরো নৈতিকতার বিষয়টা হচ্ছে অ্যালিবাই, তার কারণ অনাস্থা ভোটে হারবেন এটা নিশ্চিত। 35 জন কাউন্সিলর তারা জানিয়ে দিয়েছেন, স্বাক্ষর করে দলের সঙ্গে আছেন, একটা বা দুটো ভোট পেতেন, সেই জন্য বিড়ম্বনা এড়াতে সততার কথা বলে তিনি সরে গেলেন। দুটো কাউন্টার আর্গুমেন্ট, একটা হচ্ছে যে 4 বছর আপনি ক্ষমতা ভোগ করলেন, এখন ছাড়ার দিনে এই বেআইনি নির্মাণের কথা, এই জলাভূমি বোঝানোর কথা আপনার মনে হলো কেন? এবং 2 হচ্ছে যে বিধাননগর যেখানে এবং রাজারহাট লাগোয়া এলাকা, যে সিন্ডিকেট অন ক্যামেরা সিন্ডিকেট বিষয়ে সব্যসাচী বলেছেন যে সিন্ডিকেট বন্ধ করলে সরকার পড়ে যাবে। আজকে সেই সব্যসাচী দত্ত সততার কারণে পদত্যাগ করছেন। বিমলদার সময় শুরু এখন। না দেখুন, আলটিমেটলি পলিটিক্স তো একটা পারসেপশনের বিষয়।
আর আপনার সম্পর্কে পারসেপশন যখনই ভালো হবে যে কোনো আর্গুমেন্ট লোকে সেগুলো অ্যাকসেপ্ট করবে, আর যখনই পারসেপশন খারাপ হতে থাকবে তখন যত ভালো আর্গুমেন্ট হোক মানুষ সেগুলো অ্যাকসেপ্ট করবে না। এখন বিগত লোকসভা নির্বাচনের পরে তৃণমূল সম্পর্কে মানুষের যে পারসেপশনটা তৈরি হয়েছে সেই পারসেপশনটা খুব ভালো পারসেপশন নয়, এবং আলটিমেটলি যখন ওই কাটমানি কনসেপ্টটা পাবলিক ডোমেইনে চলে এলো ওই পারসেপশনটা একেবারে শেষ করে দিয়েছে দলটাকে। মানুষ কিন্তু বারবার ওই বড় থেকে ছোট সব নেতার দিকে একটু সন্দেহের চোখে তাকায়, এবার এটা কাটমানি খায়নি তো, এটা আমার কথা নয়, এটা সমাজে এটা কিন্তু ছড়িয়ে গেছে। এখন সব্যসাচী দত্তের এই প্রত্যেকটা আর্গুমেন্ট হয়তো ভুল নয় বা হয়তো ভুল, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটাও সত্যি যে সব্যসাচী দত্ত আজকে যে পয়েন্টগুলো তুলেছেন তার ইমপ্লিকেশনটা বুঝতে পেরেছেন, যে ওই জায়গায় এত কাঠা জমি ভরাট হচ্ছিল, আমি ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টকে বলেছি, তারা বলে দিয়েছে ওটা তো আমরা কনভার্ট করে দিয়েছি। আমি যখন এর কাছে এলাম জেলা শাসকের কাছে, তিনি বলছেন না এটা তো জলা জমি, অর্থাৎ তিনি সরাসরি আঙুল তুলছেন ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টকে, ওটা কার অধীনে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। একদম তিনি এই আঙুলটা তোলা সাহস দেখাচ্ছেন আজকে। সব্যসাচী দত্ত এবারে উনি পরিষ্কার বুঝেছেন দল ওনাকে আর কি করবে, তাড়িয়ে দেবে, তা দেবে, উনি তো এমএলএ রয়েছেন, বহুদিন ধরে রাজনীতি করছেন, ফলে আগামী দিনে তিনি কিন্তু জেনে বুঝেই কাউন্সিলরও আছেন, কাউন্সিলরও আছেন, সেটাও ছাড়েননি। তাহলে আগামী দিনে কিন্তু এই কাজটা উনি চালিয়ে যাবেন, পরিষ্কার তৃণমূলকে চ্যালেঞ্জ করবেন, আরো যে পারসেপশনটা খারাপ হচ্ছে আরো খারাপ করার চেষ্টা করবেন, কারণ বছর ঘুরলেই বিধাননগর কর্পোরেশনের ভোট, অর্থাৎ তিনি এইটুকু প্রমাণ করার চেষ্টা করবেন যে দেখো আমি ছিলাম বলে তৃণমূলকে আমি জিতিয়েছি আমার এতে, বাকি অনেকেই জেতাতে পারেনি, আমার সেই ক্ষমতা রয়েছে, আমি যখন বাঁচিয়েছি আমি শেষও করতে পারি। অর্থাৎ এই ধরনের এই যে পারসেপশন উনি তৈরি করছেন, আজকের ব্যাপারে আমি বুঝতে পারছি যে সব্যসাচী দত্ত পরিষ্কার উনি জানতেন উনি জিতবেন না, এটাও ঠিক, কিন্তু সেটা জেনে বুঝে যখন উনি এই চ্যালেঞ্জটা নিয়েছেন তার মানে লক্ষ্য একটাই, আগামী দিনে তৃণমূলকে উনি আরো চ্যালেঞ্জ ছুড়বেন, দলের ভেতর থেকে বিড়ম্বনা বাড়তেই থাকবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করেছিলাম যে প্রধানমন্ত্রী এই রাজ্যে 3 জন সাংসদকে বলেছেন যে পুজোকে জনসংযোগে জোরালো হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। বাংলাকে ফোকাস করে প্রধানমন্ত্রী দলের সাংসদদের ঠিক কি পরামর্শ দিলেন দেখাবো। মিশন 2019-এর দুরন্ত সাফল্য, এবার 2021-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করছে বিজেপি। তাই বঙ্গবাসীর মন জয় করতে এখন থেকে জনসংযোগকেই হাতিয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে প্রাতরাশের টেবিলে দেশের 40 জন বিজেপি সাংসদকে নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন বাংলার 3 সাংসদ, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। 3 জনই তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে সংসদে এসেছেন। সূত্রের দাবি, এই বৈঠকে বাংলার 3 বিজেপি সাংসদকে নরেন্দ্র মোদী বলেন, বাংলার রাজনীতি, আইন শৃঙ্খলা, সন্ত্রাস, উন্নয়ন, অনুন্নয়ন যা কিছু বাংলায় ঘটছে তা গোটা দেশকে জানানো প্রয়োজন। বাংলার বিজেপি সাংসদদের নরেন্দ্র মোদীর নির্দেশ, 8টি দলে ভাগ করে এই কাজ করতে হবে। প্রতিদিন 4টি করে দল অন্য রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বাংলার বিষয়ে আলোচনা করবে। এই বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে দলেরই এক নেতাকে। বাংলায় ক্ষমতায় আসতে জনসংযোগের বিভিন্ন কৌশল স্থির করে দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের দাবি, বাংলার সাংসদদের প্রধানমন্ত্রীর নির্দেশ, শহরের মানুষকে আরও বেশি করে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত করুন, গ্রামেও উন্নয়নমূলক কাজের সঙ্গে সেখানকার বাসিন্দাদের সংযোগ স্থাপন করুন, স্কুলগুলির উন্নয়নে বিশেষ নজর দিন, স্কুলগুলি কিভাবে পরিচালিত হচ্ছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা তা জেনে ব্যবস্থা নিন, প্রত্যেক শ্রেণীতে ক্লাস টিচারদের ছবি লাগিয়ে দিন। এটা শিক্ষকদের প্রতি পড়ুয়াদের মধ্যে সম্মান বাড়াতে সাহায্য করবে। যথারীতি এ নিয়ে গেরুয়া ব্রিগেডকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ হচ্ছে সংস্কৃতির পীঠস্থান, আসল যাদের জ্ঞান কম তাই বাংলাকে চেনাতে চাচ্ছে। হ্যাঁ, এটা যদি হয় যে প্রধানমন্ত্রী মোদীর আমলে বাংলা মোদীর দলরা কেমন করে বিশৃঙ্খলা তৈরি করছে তা জানাও, তাহলে নিশ্চয়ই সেটা একটা কর্মসূচি হতে পারে। 2014 লোকসভা ভোটে বাংলায় 2টি আসনে জয়ী হয় বিজেপি। 2019-এ সেই বিজেপি 2 থেকে বেড়ে হয়েছে 18। এবার মোদীর লক্ষ্য 2021, টার্গেট 59। দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সম্পূর্ণ অন্য বিষয় অনুষ্ঠান, তা সত্ত্বেও বেশিরভাগ বক্তাদের কথায় বারবার ওই একটা শব্দ ঘুরে ফিরে এলো, কাটমানি। আজকে গোটা রাজ্যে এই কাটমানি নিয়ে আজকেও ধুন্ধুমার। ঠিক কি হলো, কোথায় কোথায় দেখুন। গুলি, বোমা, তীরধনুক, সংঘর্ষ, রাস্তায় র্যাফ,
বিজেপির কাটমানি কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় জেলায় তুলকালাম। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কাঁদরা গ্রামে বিজেপির কাটমানি ডেপুটেশনকে কেন্দ্র করে তুলকালাম হয়। অভিযোগ, বিজেপির মিছিল থেকে হামলা হয় তৃণমূলের পার্টি অফিসে। আহত 3 তৃণমূল কর্মী। সংঘর্ষের মাঝে পড়ে আহত হন কেতুগ্রাম থানার আইসি সুমন চট্টোপাধ্যায়। বিজেপি তাদের পূর্ব পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা লাগানোর জন্য এবং পার্টি অফিস দখলের জন্য ওরা কান্দ্রা চৌরাস্তায় এসে জড়ো হয়। ডেপুটেশনের নাম এটা মিথ্যা। পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাঁধে, ওরা পুলিশকে বোম মারে এবং আমাদেরকে বোম দিয়ে তাড়া করে। যখন আমাদের কর্মীরা যাচ্ছিল তখন ওই পার্টি অফিসের ভেতর থেকে আমাদের কর্মীদেরকে পাথর মারা হয়। পুলিশ ছিল বিডিও অফিসের সামনে, পুলিশ ছুটে আসে ওই ওদেরকে ছত্রভঙ্গ করার জন্য, আর কাঁদানে গ্যাসের সেল ফাটায়। তখন আবার বেশি করে পাথর বৃষ্টি শুরু হয়। ওদের পাথরে আইসির হাতে লাগে এবং আইসির হাত ভেঙে যায়। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে, তবে গুলি চলেনি। এদিন পশ্চিম বর্ধমানের বারাবণীতে বিজেপির কাটমানি বিক্ষোভের সময় দোমোহানি কেলোজোড়া গার্লস হাই স্কুলের মাঠে ব্যাপক বোমাবাজি হয়। আতঙ্কে স্কুল ছেড়ে পালান পড়ুয়া থেকে শিক্ষক সবাই। এরই মধ্যে পূর্ব বর্ধমানের জামালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়া পাড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। এদিন পাল্টা তারাও ওই কার্যালয়ে পতাকা টাঙিয়ে দেয়। গতকালকে এই মানুষগুলোকে এই জায়গায় নিয়ে আসা হয়েছিল যে তোমার ঘর, তোমার টাকায় ঘর হয়েছে, এটা ভাবো এটাই তোমার ঘর, এই ঘরে তুমি বাস করো। যখন কালকে ঢোকানো হয়েছিল, আজকে তাদেরকে এই ঘর থেকে আবার বার করে দেওয়া হয়েছে। আমরা ওই জন্য বিজেপির তরফ থেকে ঘরটা দখল নিয়ে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে উপভোক্তারা আছে তাদেরকে ঘরটা দখল দিতে চাই। বাড়িতে পার্টি অফিস চালানোর অভিযোগ মেনে নিয়েও দখলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এরকম খবর আমার কাছে নেই। যদি এরকম কোনো কাজ হয়ে থাকে নিশ্চয়ই আমরা প্রশাসনকে জানাবো, আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই নেব। বিজেপির কাটমানি বিক্ষোভের রণক্ষেত্র কোচবিহারের দলুয়া বাড়ি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ বিজেপির। জয় শ্রীরাম স্লোগান, দেখানো হলো কালো পতাকা। উত্তেজনার আবহেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, পাল্টা মিছিল করে তৃণমূল। পুলিশ তৎপর থাকায় এড়ানো গিয়েছে সংঘর্ষ। অবৈধভাবে বেআইনিভাবে রাস্তা আটকে বসে রয়েছে, লাঠি বললাম ফালা, রোড ব্লকেট করে বসে আছে, এটা সম্পূর্ণ বেআইনি। আমি পুলিশকে বলেছি আইন মোতাবেক ব্যবস্থা করতে। সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সমস্ত এসডিও এবং বিডিও অফিসে আমরা আগেই অনুমতিপত্র নিয়েছি এবং ওনাদের কাছে অনুমোদন নেওয়া, কিন্তু তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মন্ত্রী ওই এলাকাকে গিয়ে উত্তপ্ত করেছে। গত রাত থেকে বোম্বিং হয়েছে, আজকেও 4 নম্বর গেটে বোম্বিং হয়েছে। এদিনই নবান্নের সামনে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। যদি ডেফিনেটলি কেউ নিয়ে থাকে তাহলে তার একটা ফোরাম আছে, তার একটা এজেন্সি আছে, তার এফআইআর হবে এবং তার সেই অনুযায়ী তার দোষী সাব্যস্ত হবে, তারই হবে। বিজেপির থেকে বড় করাপ্টেড পার্টি কেউ নেই। রাফেল চুক্তিতে করা করাপশন, অমিত শাহর ছেলে 380 গুণ রোজগার হয়ে গেল, তাতে করাপশন নেই। সুতরাং চোরো কো আতি হ্যায় নজর, সারে জাহাঁ চোর। সব মিলিয়ে কাটমানি বিক্ষোভ এবং তরজা অব্যাহত। এবিপি আনন্দ। জয় শ্রীরাম বলতে আমি দ্বিধাবোধ করি না, না কোনো বিজেপি নেতা নন। এই কথা বলছেন তৃণমূল নেতা মদন মিত্র। শুধু এখানেই থামছেন না, তিনি বলছেন যে ভবানীপুরে রামকথার আয়োজন করছেন তিনি, এবং 24শে জুলাই ভবানীপুর থেকে সেই রামকথা অকাল বোধন যাকে বলছেন মদন মিত্র। ঠিক কি বলছেন তিনি দেখাবো। রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি, আমার বুকে রাম লক্ষণ আছে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপির টক্কর দেখেছে রাজ্যবাসী। বিজেপির পাল্টা অনুব্রত মণ্ডলের হনুমান জয়ন্তী ব্রাহ্মণ সম্মেলনেরও সাক্ষী থেকেছে বাংলা। বিজেপির জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে তৃণমূলের জয় বাংলার লড়াই লোকসভা পর্যন্ত পৌঁছে গেছে। জয় হিন্দ, জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় বাংলা। আর এই প্রেক্ষাপটেই এবার ভবানীপুরে প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে রামকথা। আমরা রয়েছি ভবানীপুরের যদুবাবুর বাজারে। আজ যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি, কদিন পরে এখানেই বসবে রামের মূর্তি। দিনভর হবে রামকথা, সৌজন্যে মদন মিত্র। পৃথিবীরও একটা বৃহৎ অংশের মানুষের কাছে সব থেকে বিতর্কিত হচ্ছে রাম। রাম কা নাম বদনাম না করো। জয় শ্রীরাম না বললে
যেমন মুসলমান মার খাচ্ছে, হিন্দুকেও মারা হচ্ছে, কান ধরে উঠবস হচ্ছে। 24শে জুলাই আমরা ভবানীপুরে শুরু করব রামকথা। লোকসভা ভোটের আগে থেকেই বঙ্গ রাজনীতির সঙ্গে ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। কখনো দিলীপ ঘোষেদের হাতে গদা দেখা যাচ্ছে, কখনো আবার তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি এক ঝাঁক সূর্য মন্দির তৈরির জন্য অর্থ বরাদ্দ করছেন। আর এই প্রেক্ষাপটেই এখন রাম নাম শোনা যাচ্ছে মদন মিত্রর গলায়। সদ্য ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি সাংসদ অর্জুন সিংহের ছেলের কাছে পরাজিত হয়েছেন যিনি। তৃণমূলের বাইরেও আই এম এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। জয়শ্রী রাম বলতে আমি একেবারেই দ্বিধাবোধ করি না। রাম ওদের প্রোডাক্টই নয়, কিন্তু রাম প্রোডাক্টটা আমরা বিজেপিকে দিয়ে দিচ্ছি, এখানটা আমার আপত্তি। আমার বুকে রাম লক্ষণ আছে। তৃণমূল অবশ্য স্পষ্ট জানিয়েছে মদন মিত্রর অনুষ্ঠানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এটা তার ব্যক্তিগত বিষয়। যদিও প্রাক্তন মন্ত্রীর রামকথা অনুষ্ঠানের আয়োজন ঘিরে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এখন যারা 3X রামের ভক্ত ছিল তারা এখন রাম ভক্ত হচ্ছে, তখনই লোকের চিন্তা হচ্ছে, তখন লোকের সন্দেহ হচ্ছে। সেই জন্য মরার সময় রাম নাম করলে অনেকে যখন সারা জীবনে যে পাপ করে তা ধুয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, টিএমসি সেই অবস্থা হয়েছে। আর মরার সময় রাম নাম। রাম নাম লড়াই আবার জমে উঠেছে, কিন্তু সেই লড়াইয়ে ডিভিডেন্ড ঘরে তুলবে কারা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তার আগে আপাতত সকলের নজর ভবানীপুরের দিকে। এখানে হবে অকাল বোধন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। পার্থবাবু, মদনবাবু বলছেন রাম প্রোডাক্ট কিনা জানি না, কিন্তু রাম নিয়ে টানাটানি হচ্ছে, এটা অন্তত দেখতে পাচ্ছি। না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি আপনাদের বলতে চাই যে আমরা রামায়ণে যে রামের কাহিনী পড়ে বড় হয়েছি, আজকের নিউ জেনারেশন যারা দেখছে তারা রামকে অন্যরকমভাবে দেখছে। যে দিলীপবাবু বললেন না আমাদের রাম, আর ওদিকে 3X রাম। দিলীপবাবু হয়তো জানেন না যারা জয় শ্রীরাম বলে মোটর সাইকেল করে লাল ফেট্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি মেডিকেল চেক আপ হয় তাহলে দেখা যাবে 90% 3X রাম। তার মানে দিলীপবাবু এতটাই পরিচিত 3X রাম এবং রামের সাথে, তার জন্য তিনি এই কথাটা বললেন। আমার বক্তব্য অন্য। আমরা রামকে শ্রদ্ধা করি, রামায়ণ পড়ে আমরা বড় হয়েছি, এটা ভারতবর্ষের একটা সংস্কৃতির অঙ্গ, ধারক বাহক। এটা পড়ে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতির সাথে নিজেরা পরিচিত হয়েছি। কিন্তু এটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে এটা মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার করছে। রাম তো ভয়ের সঞ্চারক মানুষ নন, তিনি ভয়ের বিরুদ্ধে, রাবণের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি মানুষের একটা মানসিক শক্তির জায়গা, সেটাকে পার্টিকুলারলি কিছু মানুষের সম্পদ করে রাখা, বাদবাকিদের বাইরে বার করে দেওয়া, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। এবং আমার মনে হচ্ছে এটা আলটিমেটলি আমরা রামেরই অপমান করছি। এই পয়েন্টেই আপনার কাছে আসবো। পার্থবাবু যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে পলিটিক্স অফ এক্সক্লুশন হচ্ছে, রাম নামে বিভেদ তৈরি হচ্ছে। যে রাম সবাইকে নিয়ে হবে সেই রামে আপনারা শুধু কুক্ষিগত করছেন না, রাম থেকে এক শ্রেণীর মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আচ্ছা, যেদিন মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যারা জয় শ্রীরাম বলেছিলেন, তো সেদিন মুখ্যমন্ত্রী যদি তেরে না গিয়ে যদি চুপচাপ থাকতেন বা যদি স্বাগত জানাতেন, তাহলে তো এই বিচ্ছেদের প্রশ্নটা আসতো না। রাম কবে থেকে গালিগালাজ শুরু হলো? যেদিন মুখ্যমন্ত্রী রাম নাম শুনে তেরে গেলেন, যেদিন মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে বললেন এরা সব আউটসাইডার, এদেরকে ধরো, আমার খাবে, আমার পড়বে, আবার গালিগালাজ করবে, সেদিন থেকে রাম গালিগালাজ তৈরি হলো। আর সেদিন থেকে রাম নাম করলে মনে হচ্ছে তৃণমূল কোথাও পরাজিত হচ্ছে। সেই জন্য যেখানে রাম নাম হচ্ছে আমাদের কর্মীদের ধরে পেটাচ্ছে। রাম নাম শুনে তারা ধরেই নিচ্ছে এটা বিজেপি, অর্থাৎ বিভেদটা তো মুখ্যমন্ত্রী তৈরি করলেন, বিভেদ তো ছিল মুখ্যমন্ত্রী তৈরি করলেন। আমার বক্তব্য হচ্ছে রাম নামে মুখ্যমন্ত্রী উত্তেজিত হননি। তার আগে যে গালিগালাজ করা হয়েছে একটা ভারতবর্ষে, মানে একটা ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবাংলা, তার মুখ্যমন্ত্রীকে গালাগালি করে যখন কোনো অডিও প্রকাশ হয়নি গালিগালাজের। আমি বলছি আমি আপনাদের সময় একটা কথাও বলিনি। ভাটপাড়া রাস্তায় যাওয়ার সময় রিলায়েন্স মিলের ওখানে দাঁড়িয়ে গালিগালাজ হয়েছে, তখন মুখ্যমন্ত্রী নেমেছে, তখন জয় শ্রীরাম বলা হচ্ছে। আপনি ভিডিওটা কখন করতে পারবেন? যদি এটা ক্যালকুলেটিভ ওয়েতে থাকে যে আমি এরমভাবে ভিডিওটা করে রাখবো, তাহলে ভিডিওটা হতে পারে। এক। দ্বিতীয় নম্বর আমি কথা বলছি, দেখুন ব্যাপারটা অন্য জায়গায়। এই যে ধরুন আজকে তো
মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী গেল জয় শ্রীরাম বলছেন, তিনি তো রিয়াক্ট করছেন না। এই যে সেদিন তিনি রথের মেলায় গেলেন, জয় শ্রীরাম হয়েছে, রিয়াকশন দিয়েছেন? করেননি তো। কিন্তু আপনাদের ওই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, সেটা তো এখনো স্টিল নাও চলছে। তাহলে এখন কেন চলছে? দেখুন, প্রথম কথা উনি যেটা বললেন যে যেদিনকার ঘটনা বলছেন সেদিন সমস্ত মিডিয়া কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন, সেটা আলাদা করে কেউ ভিডিও করেনি। সমস্ত আপনাদের মিডিয়া খুব সম্ভবত ছিল, তারা দেখাচ্ছে যে জয় শ্রীরাম বলার পর মুখ্যমন্ত্রী নেমে এসছেন, এবং মিডিয়া যখন যাচ্ছে তো তার আগে যদি কেউ গালিগালাজ দিয়ে থাকে সেটাও নিশ্চয়ই মিডিয়া ধরতো, কিন্তু কোথাও কোনো চ্যানেল সেটা কিন্তু দেখাতে পারেনি। আজকে কেন মুখ্যমন্ত্রী চুপ করে আছেন? তোমরা যে বারবার ক্লেম করছো বুঝতে পারছেন যে উনি ভুল করেছেন। এই যে তোমরা যে বারবার চেষ্টা করছো বলা যে রাম বলতে তৃণমূল কংগ্রেসের কোথাও অ্যালার্জি আছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও অ্যালার্জি আছে, এটা কিন্তু সর্বই মিথ্যে। রাম নামের সাথে কোনো অ্যালার্জির ব্যাপার নেই। মর্যাদা পুরুষ রামকে তো আমরাও মানি, কিন্তু সেই মর্যাদা পুরুষ রামের যদি অমর্যাদা হয় সেটা মানার প্রশ্ন আসে না। আজকে রাম নাম নিয়ে কিন্তু বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, এই রাম নাম নিয়ে গুজরাটের তাণ্ডব চালানো হয়েছিল। সুতরাং রাম নামকে কারা মর্যাদাহানি করেছে? আমি ঠিক এই জায়গায় এই আলোচনাটাকে নিয়ে যাচ্ছি। জয় শ্রীরাম বলে প্রহার, জয় শ্রীরাম বলে পেটানো, জোর করে জয় শ্রীরাম বলানো ঠিক যতটা অপরাধ, ঘন্টার পর ঘন্টাটা টেলিভিশন চ্যানেলে দেখানো হয়, তা নিয়ে আলোচনা হয়, কিন্তু উল্টোটা একই রকমভাবে সমান অন্যায় এবং সমান অপরাধ। যখন হনুমান চল্লিশা পাঠ করার জন্য কাউকে খুনের হুমকি পেতে হয়, এবং কাকে? ইসরাত জাহান, যিনি এই 3 তালাক বাতিলের যে মামলা তার অন্যতম পিটিশনার, তার সেই রকম অভিযোগ এফআইআর দায়ের হয়েছে আমাদের এই রাজ্যে। আমি দ্রুত একবার খবরটা দেখাবো, তারপর অবশ্যই এই আলোচনায় আসবো যে সংখ্যাগুরুর মৌলবাদ ঠিক যতটা অন্যায়, সংখ্যালঘুর মৌলবাদও কিন্তু সমান অন্যায়। মৌলবাদ মানেই খারাপ, এই জায়গাটা অত্যন্ত স্পষ্ট করা দরকার। আমি দ্রুত একবার দেখাবো ইসরাত জাহানের কি অভিযোগ। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে দেশ থেকে উঠে গেছে তাৎক্ষণিক 3 তালাক। হাসি ফুটেছে অসংখ্য মহিলার মুখে। সেই আন্দোলনের অন্যতম মুখ আমাদের রাজ্যের ইশরাত জাহান, হাওড়ার পিলখানার বাসিন্দা। বছর 2 আগে বিজেপিতে যোগ দেন তিনি। সেই ইশরাত জাহানকে ঘিরেই এবার নতুন বিতর্ক। ইশরাতের দাবি, গত মঙ্গলবার গোলাবাড়ি এলাকায় হনুমান চল্লিশা পাঠ অনুষ্ঠানে অংশ নেন। এরপর থেকেই বাড়িওয়ালা ও প্রতিবেশীরা বাড়ি ছাড়ার জন্য হুমকি দিচ্ছেন, এমনকি মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। हनुमान पाठ 40 का पाठ तो वो कोई पार्टी का पाठ नहीं था, कोई पार्टी की तरफ से वो कार्यक्रम नहीं हो रहा था, वो सामूहिक कार्यक्रम हो रहा था, सभी स्थानीय लोग मिलकर कर रहे थे। मैं उसी में जाकर शामिल हो गई। हमारे बहुत सारे त्यौहार में हिंदू भाई बहन लोग भी आते हैं, शामिल होते हैं, मैं सिर्फ जाकर शामिल हो गई। বুধবার বাড়িওয়ালা ও প্রতিবেশীদের নামে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ইশরাত জাহান। যদিও ভয় দেখানোর কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। सिर्फ 2-4 लोग, कोई 200-400 आदमी नहीं था। उनका कहना है आप बिना बुर्का का आप जाकर के हनुमान चालीसा कीजिए, घंटी बजाइए, पूजा कीजिए, कोई आपको रोकने वाला नहीं है, कोई टोकने वाला नहीं है, मगर हिजाब पहन करके ये काम मत कीजिए। कोई थ्रेट नहीं, कायदे से शाइस्तगी से बात किया गया, उसको समझाया गया। হাওড়া উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার প্রতীক্ষা জাকারিয়া জানিয়েছেন, লিখিত অভিযোগ করেছেন ইশরাত। কি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বাড়িওয়ালা কি হিসেবে বলতে পারে যে আপনি এখনই এই ঘর থেকে বেরিয়ে যান? প্রশাসন এখানে নির্লিপ্ত ছিল। তৃণমূল সরকারের নির্দেশে এক ভোট ব্যাংকে সামনে রেখে একটি সম্প্রদায়কে সামনে নিয়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা প্রশাসন করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আর্টিকেল 21-এ আমাদের এম্পাওয়ার করা আছে, প্রত্যেককে স্বাধীনতা দেওয়া আছে, যে যার মতন খুশি গাইতে পারে, চলতে পারে, বলতে পারে। সুতরাং এ বিষয়ে যদি পুলিশে ডায়েরি হয়ে থেকে থাকে, নিশ্চিতভাবে আমি আশা করব পুলিশ তার ব্যবস্থা নিয়েছে বা নেবে। 2015 সালে দুবাই থেকে স্বামী ফোনেই তাৎক্ষণিক 3 তালাক দেন বলে অভিযোগ ইশরাতের। তারপর এই প্রথার বিরুদ্ধে লড়াই, সর্বোচ্চ আদালতে জয়, নিষিদ্ধ হয় তাৎক্ষণিক 3 তালাক প্রথা। এবার ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে লড়াইয়ে সেই ইশরাত। सभी का ये कहना, आप नकाब लगाकर हिजाब पहनकर क्यों गए? मैं बोली मैं नकाब लगाकर जाऊंगी तो भी इशरत जहां, नकाब खोल कर भी जाऊंगी तो भी इशरत जहां, क्योंकि लोग मुझे पहचानते हैं। এবিপি আনন্দ। এই দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষক বাহিনী যখন তাণ্ডব চালায়, ঠিক যতটা সরব হই আমরা যেন এই ঘটনায়, যদি সত্যি হয় এই অভিযোগ, একই রকম সরব হতে পারি। আপনাদের মনে থাকবে এই কয়েক সপ্তাহ আগে এক প্রবীণ মুসলিম নাগরিক দিলশের, তিনি রামচরিতমানস এবং গীতা পড়েছেন, এই ছিল তার অপরাধ। এবং সেটা তিনি আজকে হঠাৎ পড়ছেন না, তিনি বলছেন যে 1979 সাল থেকে তিনি প্রতিদিন রামচরিতমানস এবং গীতা পড়েন। তাকে উত্তরপ্রদেশের সেই দিলশেরকে
প্রহিত হতে হয়েছে। আমি বলছি এই একই ধরনের ঘটনা দেশের যেখানে যে প্রান্তে হোক না কেন, গোরক্ষক বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে যেরাম আমরা সরব, আমরা একই রকমভাবে সরব হব। আমি বলছি পার্থবাবু, কোথাও একটা কিন্তু সমান প্রতিবাদ হওয়া উচিত। গোরক্ষক বাহিনীর যেরাম প্রতিবাদ হওয়া উচিত, ইসরাত জাহানের ঘটনা এই অভিযোগ যদি সত্যি হয় সমান প্রতিবাদ হওয়া উচিত। না না, আপনারা তো শুনলেন যে আমাদের মাননীয় মন্ত্রী তাপস রায় কি বলেছেন, এবং আমরা যে কোনো মৌলবাদের বিরুদ্ধে। কিন্তু আপনাকে আমি জানিয়ে রাখি, কেউ গ্রেফতার হননি এখনো পর্যন্ত, এই ঘটনায় গ্রেফতার শূন্য। আমি একটা কথা মাঝখানে বলবো, আমার বক্তব্য হচ্ছে যে কে কি খাবে কে কি পড়বে যেমন কেউ ঠিক করে দেবে না, কিন্তু কোথাও একটা ধর্মীয় অনুশাসন আছে, এবং ধর্মীয় অনুশাসন মেনেই কিন্তু ইসরাত জাহান নাকাব বা হিজাব পরে ওখানে গেছেন। উল্টোটা বলো রাহুল, এইটা উল্টোটা যখন হয় টুইটারে ভরে যায়। আমি আমার শেষ করতে আমি শেষ করতে দেন না আমাকে, আমাকে শেষ করতে দেন। সর্বোচ্চ জায়গা থেকে টুইটার শুরু হয়ে যায়। আমাকে শেষ করতে দেন, আমার কথা শেষ হয়নি। যদি কোনো পণ্ডিত টিকি রেখে মানে গেরুয়া পোশাক পরে নামাজ পড়তে যান, সেটা কি গ্রহণযোগ্য হবে? আমার এটাই বক্তব্য, আমার জানা নেই। না, এটা কি দৃষ্টান্ত হবে না? সমাজে এই যে যে ইচ্ছা সমাজে এই সমাজে যারা সমাজ নেতা কথা বলি, পার্লামেন্টের মেম্বার, এক মিনিট, একজন পার্লামেন্টের মেম্বার তিনি বিয়ে করেছেন একজন জৈনকে, এবং সেটা নিয়ে যে কথা উঠেছিল তার কমিউনিটি, তার প্রতিবাদ হয়েছে। তিনি কি পড়বেন না পড়বেন অ্যাবসলিউটলি তার নিজের ব্যাপার। ধর্মীয় অনুশাসন, হিজাব পরে ধর্মীয় অনুশাসনের মধ্যে পড়ে, কে কি পড়বে না পড়বে উনি তো ফলো করছেন। আমি বলতে চাইছিলাম না, ও আমাকে বলতে বাধ্য করছে। মাথায় এইটা দেওয়া একজন হিন্দু মহিলা, এটাও কি ঠিক? না না, এটা ওনার প্রেরোগেটিভ। তুমি তো অপর প্রেরোগেটিভ মুসলমান মানে এখানে একটা ভুল আরেকটা বলি। এই যে রাম নাম নিয়ে কথা হচ্ছিল, অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটা যেহেতু খুব অত্যন্ত, দেখুন আমরা আগুনের উপর দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হয় আমাদেরও কথাবার্তা এখন খুব হিসেব করে বলা উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই আগুন নিয়ে খেলা করি, এই আগুন কিন্তু আমার বাড়িকেও পুড়িয়ে দেবে, আমরা কেউ বাঁচবো না। ঠিক পার্থবাবু, কিন্তু আমি বলছি এই ঘটনা সত্যি হলে গোরক্ষক বাহিনী যেরকম ঘন্টার পর ঘন্টা আমরা প্রতিবাদ করি, আমি আপনাকে বলতে চাইছি আমরা যে কোনো মৌলবাদের বিরুদ্ধে, যে কোনো উগ্র মৌলবাদের বিরুদ্ধে, উগ্র মৌলবাদ, সেটা ইসলাম বা হিন্দুত্ব হোক, যাই হোক, উগ্র মৌলবাদ। আমি যেরকম ব্যক্তিগতভাবে মনে করি যে ধরুন বাংলাদেশে যখন কোনো হিন্দু অত্যাচারিত হয় আমরা মনে দুঃখ পাই। আমি কি হিন্দু বলে হিন্দু অত্যাচারিত হয়েছে বলে দুঃখ পাই না, একজন মানুষ হিসেবে দুঃখ পাই। এই যে প্রণয়বাবু বলছিলেন যে এই দুর্গাপুজোর ভাসান হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা তা নয়। সংখ্যাগরিষ্ঠ যারা ধর্মাবলম্বী তাদের উচিত হচ্ছে যারা সংখ্যালঘিষ্ঠ ধর্ম অবলম্বন করে চলে তাদের প্রোটেক্ট করা। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত, একদম তাই, প্রোটেক্ট করা। আমি যেরকম আশা করব, আমি বলছি আমি যেরকম আশা করব যে আমার বাংলাদেশে হিন্দু ভাইরা সুরক্ষিত থাকবে, ঠিক তেমনি ভাবে উল্টো আশা করা উচিত আমরাও সংখ্যালঘু মানুষকে ভারতবর্ষে একদিনে মহরম হবে। আমি উত্তরটা চাইছি না, এই ঘটনাও তো ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন যে একজন আপনাদের সরকারেরই মন্ত্রী বলেছিলেন একদম জনসভায়, আমার স্ত্রীকে আমি তালাক দেবো নাকি কি দেবো আমার ব্যাপার, সে ব্যাপারে আইন কিছু বলতে পারে না। বলেছিলেন কি বলেননি? আপনি বলুন এই কথাগুলো মৌলবাদকে বাড়ায় কি বাড়ায়? আপনি আমি দেখুন আমি কিন্তু আপনার কাছে উত্তরটা আমি আপনাকে আমি আর তাই তো আপনারা তো অনেক সময় বলেন এটা তার ব্যক্তিগত মত, আপনারা বলেন না? বলে না সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বলছেন, সেটা তখন আমার বক্তব্য সব ধরনের মৌলবাদ নিন্দনীয়, সে হিন্দু মৌলবাদ হোক কিংবা মুসলিম বা যে কোনো মৌলবাদ, কিন্তু আমার একটা বক্তব্য নিন্দনীয়, কিন্তু কিন্তু আমার স্কেলটা তফাৎ না, স্কেল তফাৎ না। আমার প্রশ্ন হচ্ছে যদি সেই ধরনের অবস্থা করে থাকে প্রশাসন দেখা উচিত, এবং আমার বক্তব্য হচ্ছে আমি এইখানে আসছি আমার স্বাধীন মত প্রকাশের জন্য, এবং যদি কোনো মন্ত্রীও এটা করে থাকে তার অন্যায় ব্যক্তিগত স্বাধীনতা। আজকে মনে করতে হবে কেউ যদি
কোনো তার ব্যক্তিগত স্বাধীনতায় কেউ আজকে মুখ্যমন্ত্রী কোথায় কিভাবে গেল তা নিয়ে আপনারা সমালোচনা করেন। সুতরাং আমি বলবো তার যে কোনো, এটা বিবেকানন্দ থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমা সেখানে যান না, সেই মন্দিরে যান না, সেখানে হিন্দু মুসলমান সবাই খ্রিস্টান সবারই পুজো হচ্ছে। সুতরাং আমরা কেন বৃহত্তর মন নিতে পারছি না? এবং ধর্মান্ধতা না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু কথাটা এলো রাহুল যখন বলল ধর্মীয় অনুশাসন, না অনুশাসন অনুষ্ঠানে গেছে যেতে পারে, তাকে আটকানোর কি আছে? কিন্তু উনি তো অনুশাসন তাতে আপনার কি? উনি না করলে আপনি আটকালে গ্রেফতার কোথায়? আমার বক্তব্য ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, যে সংখ্যালঘুর মৌলবাদ সংখ্যাগুরুর মৌলবাদের মতোই নিন্দনীয়। এ নিয়ে কোনো সংশয়ের যেন অবকাশ না থাকে এবং নিন্দা স্তরের যেন কোনো তফাৎ না হয়, তবেই গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে সবাই মাথা তুলে সুস্থভাবে বাঁচতে পারবে। আমি এবার আসব বনগাঁ পুরসভা। গত 48 ঘন্টায় একাধিক নাটকীয় ঘটনা ঘটেছে। বনগাঁ পুরসভার অনাস্থা ভোট নিয়ে নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। আগামীকাল থেকে শুনানি শুরু হবে। দেখুন, বনগাঁ পুরসভা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছেই। এক সপ্তাহের ব্যবধানে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বনগাঁ পুরসভায় আস্থা ভোটের পথে হেঁটেছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলররা। কিন্তু 16 জুলাইয়ের ধুন্ধুমারের পর বৃহস্পতিবার ফের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ বনগাঁর বিজেপি কাউন্সিলররা। নতুন মামলায় বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, আস্থা ভোটের নামে প্রহসন হয়েছে। সেদিন ব্যাপক গোলমাল হয়েছে বনগাঁয়। বিজেপি কাউন্সিলরদের পুরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে, উপেক্ষা করা হয়েছে আদালতের নির্দেশ। কিছুই করেনি পুলিশ। বিষয়টি নিয়ে সরাসরি বনগাঁর পুরপ্রধান শঙ্কর আঢ্যকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। পৌরসভাতে যাওয়ার পরে আমাদেরকে ঢুকতে দেয় না। আমাদের কাউন্সিলরের যে 3 জন যখন মিটিং ডাকে, ইওর সামনে ইও থেকে যে মিটিংটা করেছে ওখানে তার রেজুলেশন হয়েছে, ইও সাহেব তিনি সইও করেছেন এবং লাইভ ফেসবুক হয়েছে। হাইকোর্টের টোটাল পেন ড্রাইভ দিয়ে আমরা জমা দিয়েছি। একটা হাইকোর্ট রায় দিয়েছে, সেই হাইকোর্ট রায়কে পুলিশ কোনো মান্যতা না দিয়ে ওখানে তাদেরকে ডিলে করে এবং আটকে রাখা হলো। ওখানে নির্দিষ্ট টাইমে তারাই মিটিং ডেকেছিল, তারাই মিটিং ডেকে প্রায় 3টে থেকে 3:40 পর্যন্ত আমাদের সেখানে মিটিং হয়েছিল এবং যারাই উপস্থিত ছিল তারাই আস্থা দিয়ে প্রকাশ করেছে। বাইরে এত গন্ডগোল হচ্ছে, মানে সবাই দেখতে পাচ্ছে, এত শব্দ হচ্ছে, একবারও বাইরে এসে দেখার চেষ্টা করলেন যে কি হচ্ছে? বাইরের কিছু শব্দ ওখানে যাবে কেন? আর কোনো শব্দই আমরা পাইনি। ইও অফিসার তার কি রিপোর্ট? তিনি তো একটা রিপোর্ট জমা দিয়েছেন, তিনি কি বলছেন? সেদিনকে তো তিনি ঘোষণা করে দিয়েছেন, মহামান্য আদালতের যে হাইকোর্টের রায় সর্বদাই আমরা মেনে চলেছি এবং মানতে বাধ্য বা মেনে চলবই। তাৎপর্যপূর্ণভাবে বুধবারই বিধাননগর পুরসভা সংক্রান্ত মামলা চলাকালীন বিচারপতি বলেন, বনগাঁ পুরসভার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মঙ্গলবারের ঘটনার জন্য দায়ী বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তার অনুগামীরা। শাসক দলের প্রশ্রয়েই এই ঘটনা ঘটেছে, পুলিশ কিছুই করেনি। বনগাঁ পুরসভায় মোট আসন 22, ম্যাজিক ফিগার 12। তৃণমূলের 20 জন কাউন্সিলর ছিল, সিপিএম ও কংগ্রেসের 1 জন করে কাউন্সিলর। সম্প্রতি তৃণমূলের 12 জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন, ফলে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় বিজেপি। তৃণমূলের হাতে থাকে 8 জন কাউন্সিলর, সংখ্যালঘু হয়ে পড়ে তারা। এরই মধ্যে বিজেপিতে যাওয়া এক তৃণমূল কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন। এর ফলে বিজেপির সংখ্যা কমে দাঁড়ায় 11, তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়ায় 9। হাইকোর্টের হস্তক্ষেপের পর মঙ্গলবার ছিল আস্থা ভোট। হাজির ছিলেন বিজেপি ও তৃণমূল কাউন্সিলররা। কিন্তু এরপর বিজেপি কাউন্সিলরদের আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। দুপক্ষই গোলমালের দায় চাপায় একে অপরের ওপর। দিনের শেষে দুপক্ষই দাবি করে পুরসভা তাদের দখলে। শঙ্করবাবুর নেতৃত্বে শুধু হয়নি, শঙ্করবাবুর উপরে মাথা আছে মাস্টার মাইন্ড এই জেলার, যিনি সভাপতি তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। এই শঙ্কর আড্ড আপনারা সবাই জানেন একজন ক্রিমিনাল, যার নামে ব্যাংশাল কোর্টে এখনো মার্ডার কেস চলছে, যার নামে জাল টাকার কেস আছে, যে উড়িষ্যার পুরীতে মার্ডার করে একজন কংগ্রেসের কাউন্সিলরকে মার্ডার করে 15 মাস জেল খেটেছে। আমাদের একটাই নেত্রী, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তার দিদি আমাদের সৈনিক। আপনার বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস রয়েছে, একটা মার্ডার কেসের পেন্ডিং রয়েছে ব্যাংশাল কোর্টে, জাল টাকার মামলা চলছে, পুরীতে একটা কংগ্রেস লিডারকে মার্ডার করেছিলেন, 15 মাস জেলে ছিলেন। কতটা ঠিক? এসব বিতর্ক প্রশ্ন করে লাভ নেই। যারা বলছেন তাদেরও একটু দয়া করে বায়োডাটাগুলো দেখুন। এদিনই কাটমানি বিক্ষোভের পাশাপাশি পুরসভার অনাস্থা কাণ্ড নিয়ে বিডিও অফিসের স্মারকলিপি দেয় বিজেপি। পাল্টা বিকেল 3:30টার সময় প্রতিবাদ মিছিল করে তৃণমূলও। বনগাঁ পৌরসভায় অনাস্থা প্রস্তাব পাশ করার জন্য যে সভা হয়, সেখানে হাইকোর্টের
আদেশ থাকা সত্ত্বেও তাদের পুলিশ ঢুকতে দিচ্ছে না। এটা গণতন্ত্র নাকি? অপেক্ষা করুন। তৃণমূল তো সর্বভারতীয় স্তরের দলের মর্যাদা হারাচ্ছে, আগামী নির্বাচনের পর প্রশ্ন উঠবে আঞ্চলিক দলের মর্যাদাও থাকবে কিনা। মুকুলের মুখে গণতন্ত্রের কথা, গণতন্ত্র শব্দ শোভা পায় না। এই অগণতান্ত্রিক কাজকর্ম করার যিনি মাস্টারপিস, তিনি আজকে এই সমস্ত কথাবার্তা বলছেন। হাইকোর্ট তারা অর্ডার দেবে, নির্দেশ দেবে, আইন যা বলবে, সংবিধান যা বলবে, রুলস যা বলবে বিভিন্ন পুরসভার বা কর্পোরেশনে, সেই অনুযায়ী কাজ হবে, কোনো অসুবিধা নেই। এই প্রেক্ষাপটে শুক্রবার বনগাঁ মামলার শুনানিতে হাইকোর্ট কি বলে সেদিকেই তাকিয়ে সব মহল। প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এতক্ষণে এই অনুষ্ঠানের যা যা আলোচনা হলো অবশ্যই তার বহু অংশে প্রচুর নেতিবাচক সমালোচনা ছিল, কিন্তু এবার আমি যে খবরটা আপনাদের দেখাবো সেই প্রতিশ্রুতি যদি সত্যি হয়, যদি পূরণ হয়, নিঃসন্দেহে এ রাজ্যের পক্ষে সেটা ইতিবাচক। তার কারণ ৮০,০০০ কোটি টাকার বিনিয়োগ এবং ৫ লক্ষ কর্মসংস্থানের কথা আজ বানতলায় বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, অর্থনীতির গতিশ্রথ, কর্মসংস্থান তলানিতে। এনএসএসর ফাঁস হয়ে যাওয়া রিপোর্টে দাবি করা হয়েছিল দেশে বেকারত্বের হার 2017-18 সালে হয়েছে 6.1%, যা বিগত 45 বছরের সর্বোচ্চ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তা মেনেও নেয় কেন্দ্র। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী 2017-18 অর্থবর্ষে শহুরে এলাকায় বেকারত্বের হার 7.8%, গ্রামীণ এলাকায় তা 5.3%। 2021-এ রাজ্যে বিধানসভা ভোটের আগে তাই কর্মসংস্থান ও শিল্পায়নকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানতলায় চর্মশিল্পের নতুন প্রকল্পের উদ্বোধনে এসে বিপুল বিনিয়োগের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কানপুর থেকে যারা এসেছেন তাদের 187 জনকে আজকে ইতিমধ্যেই জমি দেওয়া হয়েছে এবং 250-এর মতো বাকি থাকবে, সেটা নেক্সট কয়েকদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। 5 লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে এবং ৮০,০০০ কোটি টাকার ওপরে এখানে ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। এটা মাথায় রাখবেন, এটা ইটস এ বিগ ইভেন্ট। গোটা দেশে যখন বেকারত্ব বাড়ছে, 2 কোটি মানুষ কর্মসংস্থান হারিয়েছে, তখন রাজ্য কিন্তু কর্মসংস্থানে এগিয়ে। এখানে 40% বেকারি কমেছে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর আরও দাবি, এশিয়ার বৃহত্তম লেদার হাব হবে বানতলায়। কানপুরের চর্ম ব্যবসায়ীদের সুলভে জমির ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি রাজ্যের চর্ম ব্যবসায়ীরাও যেন প্রতিযোগিতায় পাল্লা দিতে পারেন, সেজন্য অনুদান দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কানপুরের লোকেরা নোটবন্দির পর তারা এসে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, তাই তাদের অনেকটাই স্পেশাল কনসেশনে আমরা জমি দিতে পেরেছি এবং আমাদের কলকাতা যারা আসবেন তাদের জন্য আমরা একটা অন্য উপায়, যাতে একটা সাবস্টিটিউট কিছু করা যায়, আমরা ওরা যেটা বিক্রি করবে ওদের মতো করে আমরা তার মধ্যে ইনসেনটিভস দেবো, যাতে কলকাতার টার্নারির লোকেরাও সেম সুবিধা পায় অন্য আরেকটার মাধ্যমে। প্রায় 4 বছর ধরে টানাপোড়েনের পর অবশেষে বীরভূমের দেউচা পাচামি কোল ব্লক প্রকল্পে কেন্দ্রের ছাড়পত্র মিলেছে, যা ঘিরে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের দেউচা পাঁচমি অনেকদিন ধরে আমি বলে আসছিলাম, 3-4 বছর ধরে কন্টিনিউয়াস চেষ্টা করতে করতে ওটা ক্লিয়ার হয়ে গেছে। আরো 12,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, আগামী 2-3 দিনের মধ্যেই এগ্রিমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওখানেও প্রায় 1 লক্ষ ছেলে মেয়েদের ডিরেক্ট আর ইনডিরেক্ট কর্মসংস্থান হবে এবং ওখানেও নানা কিছু তৈরি হবে। লোকসভা ভোটে 2 থেকে 1 লাফে 18টি আসন পেয়েছে বিজেপি। আগামী বছর কলকাতা পুরসভা সহ 82টি পুরসভায় ভোট, তার পরের বছর অর্থাৎ 2021 সালে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কর্মসংস্থান ও শিল্পায়নকেই বাকির যোগ করলেন মুখ্যমন্ত্রী। এতে কি নতুন প্রজন্মের মন জয় করতে পারবেন তিনি? উত্তর মিলবে ভোটের ফলে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।